প্রিয় দর্শক, আশা হোম কেয়ার প্রেজেন্টস এটিভি ইউএস এর ঈদের বিশেষ অনুষ্ঠান তারার মেলায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাদিয়া খন্দকার। নামটা কিন্তু তারার মেলা, সুতরাং বুঝতেই পারছেন এটিভি ইউএস এর স্টুডিওতে আজ কিন্তু তারাদের মেলা বসেছে। চলুন আর দেরি না করে শুরু করছি আমাদের অনুষ্ঠান, ঈদের বিশেষ অনুষ্ঠান তারার মেলা। আমার সঙ্গে যারা আছেন আপনারা সবাই তাদেরকে চিনেন, আমি একে একে তারপরও পরিচয় করিয়ে দিব। আপনারা কেমন আছেন? ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক। আপনারা সবাই দেখছেন দর্শক, আমাদের পাশে রয়েছেন আমাদের অত্যন্ত বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী দিনাত জাহান মুন্নি, এবং সাথে আমরা দেখছি যে মানুষটাকে আজকে স্টুডিওতে পাবো, এটা আমরা আসলে কল্পনাও করিনি এই মানুষগুলোকে আজকে আমরা স্টুডিওতে পাবো। এটা আমাদের জন্য সত্যি বিশেষ একটা দিন। আমরা দেখছি আমরা যাদের সাথে আজকে বসছি, আমাদের সাথে আছেন সঙ্গীত পরিচালক, সুরকার এবং সঙ্গীত শিল্পী ইবরা টিপু। ঈদ মোবারক ইবরা টিপু। আরো একজন অতিথি আছেন কিন্তু, হ্যাঁ, সেই অতিথির সাথেও আপনাদের পরিচয় আছে। তারপর আমরা আজকে দর্শককে আবারও নতুন করে পরিচয় করে দিচ্ছি। আশা গ্রুপ অফ কোম্পানির সিইও এবং প্রেসিডেন্ট, এবং সেই সাথে অভিনেতা আকাশ রহমান। ঈদ মোবারক আপনাকে। ঈদ মোবারক আপনাকে। আচ্ছা, কেমন কাটছে আপনাদের ঈদের দিনে? এত আয়োজনের মধ্যে, এত দাওয়াতের মাঝে আপনাদেরকে যে কিছুক্ষণের জন্যই এই এটিভি স্টুডিওতে পেয়েছি, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আমাদেরও তো অনেক ভালো লাগছে। আচ্ছা, আমাকে ভালো লাগছে অন্য একটা কারণ, আমার বেশি ভালো লাগছে কারণ কখনো মুন্নিয়া পাকে আসলে কখনো টিভিতে পাইনি। এটা আমি যখন শুনছি যে ওনারা আসতেছেন, আর সাদিয়া পা তো অল স্কোয়ার, আর সাথে টিপু ভাই আছেন। টিপু ভাই তো আমাদের একটা ফেভারিট। তো উনি আমার গিটার শেখান, কিন্তু মনে হয় ছাত্র ভালো না দেখে আর শেখাচ্ছেন না কিছু। গল্প কিন্তু শুরু হয়ে গেছে, হ্যাঁ, তবে একটু এই জন্যই কিন্তু আমার আশা আজকে সবকিছু বাদ দিয়ে। আচ্ছা, এই জন্য আপনার এই বিশেষ কারণটিতে আসা, যেহেতু স্টুডিওতে আছেন দিনাত জাহান মুন্নি এবং ইবরা টিপু, এদের সাথে গল্প করার লোকটা, হ্যাঁ আমি তো আছি, গল্প করার লোকটা আসলে সামলানো যায়নি, এ কারণে শত দাওয়াতের মাঝখান দিয়েও চলে আসা। আচ্ছা, ঈদের দিন যেহেতু, তো ঈদের রান্না বান্নার কথা তো একটু শুনতেই হয়। আমি জানি দিনাত জাহান মুন্নি খুব ভালো রান্না করেন, আমি জানি আকাশ রহমান খুব ভালো রান্না করেন, ইবরা টিপু কেমন রান্না করেন আমার ঠিক জানা নেই। তবে আমরা একটু শুনি যে ঈদের যে বিশেষ আয়োজন, আমরা ঈদ মানেই বুঝি একটা বিশেষ আয়োজন, বিশেষ কিছু রান্না থাকে, বাচ্চাদের পছন্দ কিংবা ফ্যামিলি মেম্বারদের পছন্দ, যারা আসবেন অতিথিরা তাদের পছন্দ মতো। আজকে কি রান্না করা হয়েছে? আমার আসলে এখানকার ঈদের তো একটু ভিন্ন। যেমন আমাদের ঢাকায় থাকতে আমরা চাঁদপুর ঈদ করতে চলে যেতাম, আর এখানে তো একদম সম্পূর্ণ ভিন্ন পরিবেশ আজকে 2-3 বছর ধরে। তো এখানেও কিন্তু আইটেমগুলো সেমই থাকে। তো আমার কিছু জিনিস সবার প্রিয়। একটা হলো যে সকালবেলা ঘুম থেকে এসে সবাই নামাজ পড়ে আমার হাতে একটা সেমাই করে স্পেশাল, সেটা খুব পছন্দ করে। 2-3টা মিষ্টি টাইপের সেমাই করি, এটা সবাই পছন্দ করে, ওইটাই হয়। আর আমার একটা, এটা আকাশ ভাইও ভীষণ লাইক করেন, আমার কাটা মশলা দিয়ে গরুর গোশত আর রোস্ট পোলাও থাকে। আর আমার ছোট মেয়ে অনেক ভালো রান্না করে, ও রোস্টের দায়িত্বটা নেয় সাধারণত। আচ্ছা, আমি মনে হয় প্রেরণার রোস্ট খেয়েছি এর আগে, আমি মনে করার ও প্রতীক্ষার, হ্যাঁ আমি মনে করার চেষ্টা করছি, মনে হয় রোস্টে খেয়েছি, আসলেই মজা ঈদের সময়। তো আমরা সবাই মিলে, আমার মা মেয়েরা মিলেই আসলে রান্না করি এখন। তো আমাদের কিছু বিশেষ, তারপর বাচ্চাদের এখানে আবার বিদেশি কিছু ফ্রেন্ড আছে, তারা ঝাল পছন্দ করে না, তো তাদের কথা ভেবে আবার আমাকে একটু ভিন্ন ধরনের আইটেম, একটু পাস্তা, একটু চিজ কিছু করা লাগে। সবকিছুই থাকে, একটু ফিউশন থাকে, হ্যাঁ আমাদের দেশীয় রান্না থাকে, চটপটি থাকে। আচ্ছা, সকাল থেকে ব্যাপার একটা আছে এবার স্পেশাল, সেটা হলো যে আমরা যে ঢাকায় যে চটপটিটা খাই, সেই চটপটিটা বিশেষ একটা জায়গায় বেলি রোডে আমার বাচ্চারা লাইক করে। তো প্রেরণা যে গেল বাংলাদেশে, যে সেই ওই মশলাটা ওই মামাকে বলে ওই মশলা আমরা যেহেতু সকালে যেতে পারিনি, অনুষ্ঠানটা শেষ হলে হয়তো চিন্তা করতে পারি, যদি চটপটি থেকে থাকে। আচ্ছা, আমরা এবার একটু শুনে আসি ইবরা টিপু আজকে কি রান্না করেছেন। আমি হয়তো আপনি রান্না নাও করতে পারেন, কিন্তু বাসায় নিশ্চয়ই ঈদের রান্না হয়েছে, তো কি ছিল সেই বিশেষ আয়োজন, কি খেয়েছেন আজকে ঈদের দিন সকাল থেকে? প্রথমে বলে নিই, আমার তো একটু ঠান্ডায় গলা বসে গেছে, একটু কথা বলতে সমস্যা। কোনো সমস্যা নেই, বাট সরি, বিয়ের পর একবার রান্না করছিলাম গরুর মাংস। আচ্ছা, দ্যাট ওয়াজ অ্যামেজিং, সবাই খুব পছন্দ করছিল। যদিও আমি রান্না করার সময় আমার শালিকা, শাশুড়ি, বউ সবাই অ্যাসিস্ট্যান্ট ছিল। আচ্ছা, হ্যাঁ, শুধু জিজ্ঞেস করে কতটুকু দিব হলুদ। তো এনিওয়েজ দ্যাট ওয়াজ, আপনি তো মিডিয়েটর ছিলেন, মিডলম্যান হিসেবে। না, আমি আই ওয়াজ দ্য বস। যে নাড়াটা দিছি, যে কষানোটা
দ্যাট ইজ অ্যামেজিং। যাই হোক, এখন আর ওইভাবে করা হয় না, আচ্ছা, বিকজ আমার সে সুযোগ হয় না। আমার বউ বিন্দু কণা, উনি শি ইজ ব্রিলিয়েন্ট কুক। ও ওয়াও, সকালবেলা তার অনেক আয়োজন আজকে দেখলাম, যা হয় আর কি। তো নামাজের আগে ভাবি যেভাবে বললো, এরকমই আমি ঠিক নামাজ যাওয়ার আগে কণা আমাকে একটু আমি খুব পছন্দ করি ওর হাতের পায়েস। আচ্ছা, তো ওটা আমাকে একটু খাইয়ে দেয়, নামাজে চলে যাই। নামাজ থেকে এসে দেখি সব গোশত সব রেডি। যাক, আমরা কালকে গিয়ে আবার খাবো। আচ্ছা, এবার আমরা একটু শুনে আসি। আকাশ রহমান তো নিজেও একজন উপস্থাপক, এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে, গল্পে গল্পে আমরা সব আসবো এইগুলো টপিকস নিয়ে। তো রান্না, আপনার রান্না গরুর মাংস আমরা খেয়েছি, আপনার আরো কিছু বিশেষ রান্না আছে যেগুলো আমরা আসলে খেয়েছি, কিন্তু আজকে কি কি ছিল স্পেশাল? আজকে শুধু অ্যাকচুয়ালি আমি কয়েকদিন আগে বিফ নিয়ে এসেছিলাম, ওটা আমার স্পেশাল রান্না, যেটা আপনাদের রাত্রে যে মানে অনুষ্ঠান শেষ করে গিয়ে আমরা খাবো আর কি। আরো কিছু গেস্ট আসবে আমাদের আজকে, বিশেষ করে সাকিব ভাই, যে যার সাথে আমার অম্ল মধুর সম্পর্ক। আচ্ছা, তো সাকিব ভাইকে আমি ফোনও দিয়েছিলাম আজকে, তো যেহেতু আপনাকে মনে হয় ড্রপ করছে, সাদিয়া আপনি চেনেন তো না? মনে করার চেষ্টা করছি আসলে। সাকিব ভাই অনেক এনজয় করে বিফটা খায় আমি দেখছি। তো আমরা আসলে সবাইকে, যারা যারা বিফটা খায়, ওই জন্য আমি রান্না করছি। আর যেটা স্পেশাল ছিল, আজকে অত সময় পাওয়া যায়নি, সেটা হচ্ছে কমলা লেবু দিয়ে কাতল মাছের ঝোল। এটা স্পেশাল, এটা আমি খেয়েছিলাম। মুন্নাপা খাইনি, আচ্ছা, মুন্নাপা সরত আমাদের অনেক কিছুই খাইনি যেগুলো আমি রান্না করি। আচ্ছা, তা আমি আপনাকে এরপরে যখন রান্না করবো, এটা রান্না করতে অ্যাকচুয়ালি অনেক সময় দরকার, কারণ প্রতিটা কমলা লেবু আপনাকে গুনতে হয় যে একটা মাছের এগেইনস্টে কয়টা। এটা কিন্তু বিশাল একটা রান্না, ইটস এ হিউজ অ্যারেঞ্জমেন্ট। এবং একটা কম্পিটিশন হয়েছিল আমাদের আমেরিকান কারি অ্যাওয়ার্ডে, সেখানে আমার ইয়েটা ছিল, যদি ওনারা আমাকে প্রাইজ দেয়নি। ঠিক আছে, আচ্ছা, রান্না বাড়া, এরকম খাওয়া দাওয়ার ঈদের গল্পগুলো তো শুনলাম। তো ঈদ আসলে আমরা তো সবাই এখন, এটাই আমাদের দেশ, আমরা প্রবাস জীবনে আছি, এটাই আমাদের দেশ, বাংলাদেশও আমাদের দেশ। তো বাংলাদেশের ঈদগুলো, এগুলো প্রত্যেকটা ঈদের অনুষ্ঠানে আমরা একটু জানতে চাই, কারণ এটা এক ধরনের স্মৃতি রোমন্থন, যে কেমন ছিল আসলে সেখানকার ঈদগুলো, কাটানোর সময়গুলো পরিবারের সাথে, এবং এখানেও হয়তো পরিবারের সাথে। কিন্তু দুটো ঈদকে যদি আমরা বলি তুলনা করতে, বাংলাদেশ এবং প্রবাসের ঈদটা, দিনা জাহান মুন্নি কি বলবে? না মুন্নিয়াপা, আমি একটা প্রশ্নটা আগে একটু করি, কারণ আমরা তিনজন কিন্তু বলছি যে বাসায় কি রান্না হয়েছে, রান্না খেয়ে এসেছি। ও আচ্ছা, কিন্তু আপনাকেও তো আমরা ওইভাবে পরিচয় করেনি যে ঠিক আছে, আমি ঠিক আছে, শুধু বলছি, অবশ্যই সাদিয়া বলবো। খন্দকার না। সাদিয়া খন্দকার হচ্ছে একদিকে বাংলাদেশের একজন নামকরা টেলিভিশনের নামকরা রিপোর্টার ছিলেন, নিউজ প্রেজেন্টার ছিলাম, জি ভাই, তারপরে উপস্থাপিকা ছিলেন, অনেক হয়েছে ভাই, আমি রান্নার আইটেমটা বলছি। সর্বোপরি দুইজন কন্যা সন্তানের মা, যে তিনজন অ্যাকচুয়ালি, একজন তাকেও সন্তানের মতোই পালন করতে হয় আমাদের, এটা আমরা সবাই বাসায় করি। তারপর আপনাকে আলাদাভাবে ট্রিট করতে হয়। তো আপনার ঈদটা রান্নাটা কি ছিল? আপনি কি আসলে রান্না কিছু করছেন? অবশ্যই, সত্যি কথা বলি, যেটা হচ্ছে যে এই যে 30 দিন আমরা, মানে 29 বা 30 দিন, যেটাই আমাদের রোজা হলো আর কি, কেউ কেউ 29 দিন করেছে, কেউ কেউ 30 দিন করেছে। তো প্রত্যেকটা দিন ইফতারি বানাতে বানাতে, ঘরের খাবার তৈরি করতে করতে রীতিমতো কিন্তু আমরা ক্লান্ত হয়ে গেছি, কারণ ফ্রেশ খাবারটা বাসায় করা হয় স্বাভাবিকভাবে প্রতিদিন। তারপরে আবার ঈদের রান্না, সেটাও মাথার মধ্যে ছিল, অবশ্যই করব, কারণ, এবং করেছিও, কারণ আমাদের কিন্তু হাজার হোক বাসায় পরিবারের মানুষজন আছে, এবং আমার কাছে মনে হয় যে আমাদের ঈদ, এটা যদি আমরা এই ফেস্টিভটাকে যদি বোঝাতে চাই, অবশ্যই আমাকে ঈদের মতো করেই আয়োজন করতে হবে। গরুর মাংস তো অবশ্যই থাকবেই, গরুর মাংস রান্না করেছি। আমার একটা বিশেষ রেসিপি থাকে, সেটা হচ্ছে চালের রুটি। চালের রুটি দিয়ে সকালের ঈদের নামাজটা পড়ে এসে গরুর মাংস দিয়ে চালের রুটি খাওয়াটা, এটা আমাদের খুবই পছন্দের। আচ্ছা, সামনে আরেকটা ঈদ আছে, অসুবিধা নেই, আমরা বলবো। তো এগুলো তো থাকেই, সেমাই, পায়েস, আর এই যে খেজুরের গুড়ের পায়েস, কারণ শীতটা চলে যাচ্ছে, এই জন্য একটু এই স্পেশালিটিটা একটু ধরে রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, না ধন্যবাদ আপনাকে, এরপরে আর মিস করা যাবে না। আমি শুধু একটা জিনিস অ্যাড করে দিই, যারা আজকে আমাদের বাসায়, আপনারা তো যাবেনই, এটা কিন্তু এশা রহমান দুইটা জিনিস এক্সট্রা রান্না করছে, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এইটা পছন্দ মনে হয় আপনাদের খুবই, সবার পছন্দ অনুযায়ী। আমাদের সাথে পাকিস্তানি একজন আমার বিজনেসের একজন আসবেন, একটা আপুই বলি আমরা, সে ইজ আওয়ার বিলিং ডিপার্টমেন্টে কাজ করে। তো ওনার জন্য সে আলাদা একটা বিরিয়ানি রান্না করছে, কারণ যখন আমাদের মিটিং হয় তখন বলছিল যে আই ওয়ান্ট টু টেক বিরিয়ানি ফ্রম ইউ। আচ্ছা, তো
এগুলো সবই এসব করছেন। আমার কিন্তু কারণ খিদা যেটা লাগছে office এখনই। এ- অনুষ্ঠানটা আমরা মাত্র যেই শুরু করতে করলাম, পারবেন। আমরা রান্না বাড়ার গল্প করতে করতে কিন্তু খিদাটা লেগে গেল। আচ্ছা যাক, ভালো হলো যে আপনি আমাকেও জিজ্ঞেস করলেন, আমরা সবাই শেয়ার করলাম। তো যেটা বলছিলাম দিনা জাহান মুন্নি এবং আকাশ রহমান এবং ইবরা টিপু, আপনাদের কাছে ওই একই প্রশ্নটা যে প্রবাসের ঈদটা, আমরা এখানে আছি এবং বাংলাদেশের ঈদটা, হ্যাঁ, কেমন ছিল তখন, কেমন এখনকার ঈদটা, কেমন লাগে? এখানে এটা প্রথম দিকে ভালো লাগতো না, এখন অনেক ভালো লাগে, কারণ আমাকে এখন সবাই অনেক ভালোবাসে, সবাই কাছে হয়ে গিয়েছে। আসলে আগে ভাবতো যে আমি বেড়াতে এসেছি, কেউ কনফার্ম ছিল না যে আমি আছি কি নাই, বাট এখন জানেন যে আমি থাকি। দিনা জাহান মুন্নি তো এখানে থাকে। যার কারণে সবাই বাসায় যায়, সবার বাসায়। আমার অনেক স্টুডেন্ট আছে, তাদের ফ্যামিলিগুলো ঢাকায় যেরকমটা হয় ওরকমই, যে গিফট দেওয়া নেওয়া, আগের দিন এই যে আমাদের চাঁদ রাতটা এখানে আমরা আনন্দটা করি, আমরা মেহেদি পড়ি সবাই মিলে, এগুলা। আরেকটা ব্যাপার আমি একটু স্পেশালি বাংলাদেশের দর্শকদের বলতে চাই, আমি চাঁদ রাতে ঢাকা শহরে কখনো এত আনন্দ দেখিনি যতটা না আমি নিউ ইয়র্ক শহরে দেখেছি। এটা কিন্তু একটা এবং আসলে বিরাট এটা একটা বিরাট ব্যাপার, আমি সত্যি। কখনোই দেখিনি, এবং আমি চাঁদ রাতে কখনোই ঢাকা শহরে বের হইনি। ঢাকা শহরে আসলে ঈদ করা হয়নি, কারণ আমি আমার বিয়ের 28 বছরে কখনোই ঢাকা ঈদ করিনি, আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে ঈদ করেছি, আচ্ছা, তো চাঁদপুরে। তো কিন্তু আমি যখনই যেটা করতাম যে আমরা চাঁদ রাতটা আসলে এত আনন্দ হয় এটা আমার কখনো জানা ছিল না। আমি নিউ ইয়র্কে এসে আসলে এই চাঁদ রাতটা আমি কখনোই মিস করতে চাই না। আমার ধারণা যে আমি চাঁদ রাত করেই, যদি কখনো ঈদ করতে হয় আমি চাঁদ রাত করেই। আচ্ছা, তার মানে চাঁদ রাতটাই একটা ঈদের মতো, ঈদের চাইতেও বেশি কিছু আর কি, রাইট? আমি নিউ ইয়র্কে চাঁদ রাত আমার কাছে বেস্ট। আচ্ছা, আচ্ছা, না, একটা জিনিস হচ্ছে যে মুন্নিয়াপার মেয়ে যেটা, ওটা খুব সুন্দর করে মেহেন্দি দেয়। এইটা আমার প্রতিটা ওয়াইফও রাতেই বলছিল বসে। যে ও, চাঁদ রাতে ও রাস্তায়, আমাদের এখানে বাচ্চারা কিন্তু আমাদের সবাই জ্যামাইকা এবং বসে, জ্যাকসন সবাই, হাইটস এ, রাইট? সবাই। এখানে না, একদম না, আয়োজন করে এইটা মেহেদিটা তো আমরা নিয়ে মিস বসা করি। হয়। সামনে ঈদে আপুর মেয়েকে আমরা সামনে আমাদের অফিসের সামনে একটা টেবিল চেয়ার দিয়ে হিটার দিয়ে আমরা বসাই দিব। আমরা সবাই আচ্ছা, মিলে enjoy করি। ইবরা টিপু, আপনার কাছে আসলে চাঁদ রাতটা যেরকম স্পেশাল ভাবে বললেন দিনা জাহান মুন্নি, এবং এখানকার চাঁদ রাতের কথাটি বললো, আপনারও কি ঠিক সেই রকম মনে হয়? আমি আসলে বেশি দিন হয়নি আচ্ছা, এটা আমেরিকায়, হ্যাঁ হ্যাঁ, 2 বছর 2.5 বছর, যাওয়া আসার মধ্যে 2.5 বছর। অনেস্টলি আমি অনেক মিস করি বাংলাদেশ। বাংলাদেশকে। আর ওখানে আমার মা, আমার ওয়াইফ, সন্তান, শ্বশুরবাড়ি, ফ্যামিলির লোকজন, আমার স্টুডেন্টস, মিউজিশিয়ানস, সিঙ্গার্স, রাইট, আমার এত বড় ফ্যাটার্নিটি অনেক বড়। যে আমি আসলে সকাল থেকে রাত কখন শেষ হয় এটা আমি মানে আই কুড নট। আমার যতগুলো ঈদ ঢাকা শহরে হয়েছে, অল ওয়ার অ্যামেজিং। আমি বুঝতে পারছি, আপনার কথার মধ্যেই বুঝতে পারছি যে আপনি কতটুকু মিস করছেন আসলে বাংলাদেশের সবাইকে। আচ্ছা, তো আকাশ রহমানের কাছ থেকে একটু শুনে আসি যে আপনার কাছে ঈদের আনন্দটা, বাংলাদেশের বা এখানকার ঈদ এবং চাঁদ রাত, সেই সাথে বিষয়গুলো কেমন লাগে আসলে? এটা আসলে একটা আবেগের বিষয়। কারণ হচ্ছে যে আমার বাবা মারা গেছেন অলমোস্ট 14 ইয়ার্স হয়ে গেল, আচ্ছা। 15 ইয়ার্স করবে। তো আমি তো ছোটবেলা থেকে বাইরে বাইরে থাকি, মানে জন্ম পাবনাতে, বগুড়াতে বড় হয়েছি, ইন্টারমিডিয়েট পর্যন্ত। আবার আমি ব্যাঙ্গালোরে পড়াশোনা করছি, আবার আমেরিকাতে এসে পড়াশোনা করছি, আবার কাজ করছি। তো সবচেয়ে বেশি ঈদ যেটা ছিল, আমি যখন স্কুলে পড়তাম, ওইটাই ছিল যে সকালবেলা হলে পর আগে তো আমরা 6 ভাই বোন লেখাপড়া করতাম, আব্বা একা ইনকাম করতেন। তো আমাদের জন্য সেগ্রিগেট করা থাকতো যে তুমি 200 টাকা, তার ছোট 50 টাকা, 100 টাকা, 300 টাকা। বড় বোন, মানে মেজো বোন, বড় বোনে বিয়ে হয়ে গেছিল অনেক আগে, তো মেজো বোনের কাছে দায়িত্ব দেওয়া থাকতো। আমার ভাগে হয়তো 50 টাকা পড়ছে, ছোট জনের ভাগে 40 টাকা, এইভাবে ঈদের মার্কেট। তো ওই আপা কি করতেন, উনি সবার কাছ থেকে টাকা বাঁচাইতেন। বাঁচাইতে ওনাকে হয়তো 500 টাকা দিছেন, ওনার সাথে আমার আবার খুব খাতির ছিল। তো আমি বলতাম যে আপা তুমি তো বেশ টাকা এবার সরাইছো, আমার এটা এক্সট্রা। বলতো তোর একটা পাঞ্জাবি বেশি টাকা দিয়ে কিনে দিব আমি, কাউকে বলিস না। আচ্ছা, তো আপাটা মারা গেছেন অ্যাকচুয়ালি। তো আমি ওই সকালবেলা হলে আমরা 3 ভাই আর আমার বাবা 4 জন, আমরা, কারণ ঈদগাহ মাঠটা আমাদের নিজেদেরই ইয়েতে ছিল, এরিয়ার মধ্যে আমার নিজেদের ঈদগাহ মাঠ ছিল। তো আমাদের বাসায় হুজুর থাকতেন। সকালবেলা হইতে দেখা যাচ্ছে যে আমাদের প্রায় 100 জনের জন্য আমার রান্না করতে হতো। বাবা, বিশাল আয়োজন। যত আমাদের এরিয়াতে লোকজন আছে, সকালবেলা আমাদের এখানে
নামাজ পড়ে এসেই আম্মার হাতের ওই খিচুড়ি মাংস এটা খাবে, এটা কমন। আচ্ছা, তার মানে কি আমিও ইব্রা টিপুর মতো মানে ধারণা করে নিব যে আপনি বাংলাদেশের ঈদটাকে বেশি আমি miss করেন? বাংলাদেশের ঈদ তো এখানে আসলে বড় জিনিস হচ্ছে যে আমি তো একা আমেরিকাতে থাকি আমাদের টোটাল ফ্যামিলির মধ্যে। জি, তারপর আমরা যখন এই ভ্যালি স্ট্রিমে বাড়ি কেনার পরে আরো আইসোলেশনে, কারণ ওখান থেকে আমার একা অনেক কষ্ট হয় নামাজ পড়ে আসার জন্য। আচ্ছা, আমি অনেক সময় বেশিরভাগ নামাজে আমি দেখা যাচ্ছে যে ওইদিকে একটা পাকিস্তানি মসজিদ আছে, সেখানে পড়ি। জামাইকাতে এই যে যারা আছেন আজকে আমাদের অফিসের কাশেম ভাই বা যারা, ওনারা আমাদের জন্য জায়গাও রাখেন। আমি কোনোদিন আমি এই জায়গা বড় জামাতে পড়তে পারি না। আচ্ছা, আমি ওখানে যা পিছনে চুপ করে নামাজ পড়ে টুপ করে বাসায় চলে যাই, যা খাওয়া দাওয়া করে। তার মানে এটা আমার অনেক কষ্টের একটা জিনিস। আচ্ছা, ওই বুঝতে পেরেছি। তার মানে যে বাংলাদেশে যে বাবা ভাইয়ের সাথে সকালবেলা ঈদের জামাতটা যেতেন, ওটা আপনি অসম্ভব আমি রকমের মিস আমি করেন। যখন নিউ জার্সিতে ছিলাম আপা, এই নিউ ইয়র্কে আসার আগে, তখন ওখানে কেউই চিনতো না, সবাই কোলাকুলি করতো, আমি চিনতামই না কার সাথে কোলাকুলি করবো। আমি পিছন থেকে নামাজটা পড়েই চলে আসতাম। এখনো কিন্তু তাই, আমি পাকিস্তানিদের সাথে বসি, নামাজ শেষ আমি গাড়িটা নিয়ে চলে যাই। কোলাকুলি আমার হয় মনে হয় আমেরিকা এসে কখনো হয় না। আচ্ছা, ভালোই মজার গল্প। এবং আমার সবচেয়ে যেটা ভালো লাগে, আমি জানি যে পরের প্রশ্নটাই আমাকে করবেন আকাশ রহমান, এই জন্য আমি একটু বলে নিই। ঈদের জামাতটা যেটা হয় এখানকার সবচেয়ে বড় যে জামাতটা, আপনার জামাইকা, বাসার সাথেই তো। হ্যাঁ, জামাইকা মুসলিম সেন্টারের যে বড় ঈদগার যে নামাজটা, আমার কাছে একটা জিনিস ভালো লাগে যে এখানে আমরা মেয়েরা এবং হ্যাঁ পুরুষরা সবাই জামাতে যাচ্ছে। আমি এই বিষয়টা খুবই এনজয় করি। আপনি কি জান? হ্যাঁ, অবশ্যই যাই, আমার মেয়েরা যায়, আমি যাই, প্রচুর মহিলারা পড়ছেন নামাজ। এটা একটা আনন্দ, মনে হয় কি ঈদের দিনের শুরুটাই, তুমি যেমন চাঁদটা বেশিভাবে পছন্দ করো, আমার কাছে ওই ঈদের সকালের যে নামাজটা সবাই মিলে জামাতে পড়াটা, যেটা বাংলাদেশে কখনো পড়িনি। বাংলাদেশে একবার ছোটবেলায় মনে আছে বাপ চাচাদের সাথে আমি একা মেয়ে গিয়েছিলাম, সেটা খাবার সেই স্মৃতিটা মনে আছে। আমরাও দেখছি যে আমাদের রিলেটিভ মেয়েরা তো বাড়ির বাইরে যাওয়া নিষেধ ছিল, ওরা তো ঈদগাহ বেরিয়ে দিত। হ্যাঁ হ্যাঁ, তো লুকায় গেলে পরে ওই বাউন্ডারি বাইরে যে না দেখবে কেউ। এখানে আমার আপার সাথে আমি একমত যে সাদি আপা যেটা বললেন, যে আমার এটা খুব ভাল লাগে যে, এবং পাকিস্তানি ওই মসজিদটাও ভ্যালি স্ট্রিমে, ওদের একটা পুরা পোর্শনই বেশিরভাগ দেখা যায় মেয়েরা আসছে, এবং নামাজ শেষ করার পর ওরা অনেক ধরনের খাবার এবং গিফট ফ্রি মানুষকে দেয়। আচ্ছা, ওইটাও একটা বিশেষ জিনিস তাদের জন্য। খাবার দেয় ওরা। আমি অনেক সময় লাইনে দাঁড়াই, পিছন দিক থেকে লাইনে দাঁড়াই যে আমি একটা নিয়ে যাব। আচ্ছা, এবার একটু আসি সালামি প্রসঙ্গে। হ্যাঁ, আগে তো আমরা সালামি পেতাম, তো এখন দিনাত জাহান মুন্নির সালামি কি মানে দিতে হচ্ছে বেশি নাকি পাওয়া যায় আগের মতো? সালামি খুব একটা, এখন অনেক বছর ধরেই কোনো সালামি পাই না, উল্টা দিতে হচ্ছে। আর আমি আসলে ভালো লাগে যে আমি মনে পড়ে যে আমার তো অনেক চাঁদপুরটা তো শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুটাই চাঁদপুরে, তো দু জায়গায় দুষ্টামি করে অনেক বড়রা এসেও বলে যে আমাকে সালামি দাও। তো আর আমার আসলে ভালো লাগে এটা। আর টিপু ভাই বলছিল, আকাশ ভাই বলছিল, বড় ব্যাপার কি আসলে আমরা সবাই অভ্যাসের দাস। আমরা যে বাংলাদেশটাকে ছেড়ে আসছি তার সাথে তো কল্পনা চলে না, কারণ আমাদের মিডিয়া, আজকে বলছিলাম আসার সময় যে ঢাকায় হলে দম ফেলার সময় ছিল না, এই হাউস থেকে ওই হাউস, ওই হাউস থেকে রাতে কখন ফিরছি, ঈদের আগের থেকে এমনও হয়েছে যে সকালে শুটিং শেষ করে 6টার সময় ঘরে ঢুকে ব্যাগটা গুছিয়ে চাঁদপুরে রওনা দিয়েছি। আবার 3 দিনের দিন আমার শিডিউলের উপরে হয়তো আমার লাইভ শুরু হয়েছে। বাট একটা জিনিস আমি বাংলাদেশের সকল প্রযোজককে বলছি, আমি মিস করছি ওদেরকে। প্রত্যেকে ফোন দিয়েছে, তারা জানে যে মুন্নি আপা ঈদের 5ম দিন লাইভ করবে। আচ্ছা, আমি 5ম দিনের আগে কখনো লাইভ করতাম না। আচ্ছা আচ্ছা, আমরা এখানে এটা কিন্তু খুবই আমি ওদেরকে মিস করছি এই কারণে, কারণ আমি প্রতিটা চ্যানেলের ওরা জানতো। এবং আমি আরেকটা জিনিস আমি জানি যে এই প্রজন্মের যারা শিল্পীরা গান করে, কোনো না কোনো ভাবে তারা মঞ্চকে অনেক প্রাধান্য দেয় বা স্টেজ শোকে প্রাধান্য দেয়। আমি কালও বলছিলাম একজনকে যে এমন কোনো টেলিভিশন নেই বাংলাদেশে, যে টেলিভিশন ছোট হোক বড় হোক কোনো অনুষ্ঠানে আমাকে ডেকেছে আমি যাইনি। সেটা আমার জন্য যতই সম্মানই কম হোক, আমার কাছে সবসময় মনে হয়েছে যে একটি টেলিভিশন মানে আমার প্রচার মাধ্যম। অবশ্যই সেই প্রচার মাধ্যমটা আসলে যখন স্বপ্ন বুনে তখন সে আমাকে ঘিরেই বুনে। এটা আমার দায়িত্ব, আমার তাদের পাশে থাকা। এই জন্যই তো একজন দিনাত জাহান মুন্নি এত বিনয়ী, সবাই তাকে এত বেশি পছন্দ করে। সাদিয়া আপা, একটা জিনিস কিন্তু আমি একটা জিনিস ওনার কথা থেকে পেয়ে গেলাম যে 5ম দিন উনি লাইভ করে। তো আমরা চাচ্ছি এখন 5ম দিন না, আমাদের এখানে 2nd ডে তে, আজকে তো চলে গেছে, 2nd ডে বা 3rd ডে তে আমরা যারা পিছনে প্রোডাকশন আছে তাদেরকে বলবো যে অ্যাটলিস্ট দিনাত জাহান মুন্নির জন্য আমরা এইবার ঈদে একটা লাইভ পাই।
এইটা কাট করেন না ভাই, এটা লিখে রাখেন পিছনে যে সেকেন্ড ডে বা থার্ড ডে তে আচ্ছা, সেটা এটিভি ইউএস এর একটা বিশেষ আয়োজন বিশেষ হতে আয়োজন পারে। থাকবে যে দিনাত জাহান মুন্নির একক লাইভ। অবশ্যই আচ্ছা, আমাদের সেটা টিভিতে থাকছে, যাচ্ছে সেটা অবশ্য। আমাদের শিল্পী বিন্দুকণা আছেন, আরো 9 জন বাংলাদেশ থেকে শিল্পীরা গাবেন প্রতি সপ্তাহে একটা করে। আর ঈদের স্পেশালের মধ্যে আমি দিনাত জাহান মুন্নির একটা লাইভ ইনশাআল্লাহ অবশ্যই যাবে। আকাশ ভাই। আমরা অবশ্যই থাকবে। আমরা সালামির গল্প থেকে কিন্তু আমরা না, অনুষ্ঠানের সালামিটা- আরেকটা পরিকল্পনাতেও চলে এসেছি। বিজনেসম্যানরা সবসময় আপনি সবসময় খুঁজে বেড়ায়। আচ্ছা, সালামিটা আমি একটু অ্যাড করে দেই। হ্যাঁ অবশ্যই। আমি ইব্রাহিম আপনি প্রস্তুত থাকেন, সালামি নিয়ে কিন্তু আপনার কাছ থেকে কারণ শুনবো। আমি আমেরিকাতে কি বাংলাদেশে যখন আমি ইন্ডিয়াতে পড়তে গিয়েছি তারপর থেকে আর কখনো আমি সালামি পাইনি। আমেরিকায় একটা জিনিস আমার মনে আছে যে আমার সারাউন্ডিং এর যে বাচ্চারা সাধারণত আসতেন, আপনার বাচ্চারা কখনোই সালাম করেন যারা যারা করছেন, একটা জিনিস হচ্ছে যে সবাইকে আমি সবসময় গ্যাস স্টেশন থেকে টাকা ভাঙাই নিয়ে এসে রেখে দিতাম, 20 টাকা 50 টাকা 100 টাকা পরিমাণ, মানে বয়স বেঁধে আমি সবসময়। তো একবার আমি তুর্য ভাই লিজিয়াপার ছেলেকে মিস করছিলাম, মানে ও বাসায় যায়নি, তো ও দেখা ওর আম্মুকে বলছে আকাশ আঙ্কেল এবার আসবে না। ও আচ্ছা, সালামি ওয়েট এটা আমার খুব করছিল। ভালো লাগছে। লিজিয়াপা আমাকে একটা দেখার পর বলছে যে আকাশ ভাই আমার ছেলে বলতেছিল ওই যে আকাশ আঙ্কেলটা এবার আসবে না। তার মানে আপনার ওনারা- হচ্ছে সালামি দিতে বেশি ভালো দিতে লাগে, আমার ভালো লাগছে, যেটা ওই যেমন সবাই। দিনাত জাহান মুন্নিও বললেন। আমরা একবার অফিসে সালামি দিয়েছিলাম, ওইটা কে যেন লুকায় লাইভ করছিল। এটা পুরো অফিসে, মানে পুরো নিউ ইয়র্কে সার্কুলার যে ঈদের মধ্যে আমরা সালামি দিয়েছি। আসলে কিছু কিছু জিনিস না আমরা কখনো ভুলে যেতে পারি না। এগুলো আমাদের মনে হয় যে একটা ট্রেডিশনের অংশ। ব্যাগ হ্যাঁ? নিয়ে আমরা ছোট ব্যাগ ঘুরে বেড়াতাম এইদিকে করে। এবং দিন শেষে আমরা কিন্তু গুনতাম ব্যাগটা থেকে খুলে কত টাকা কার কত টাকা হয়েছে। হ্যাঁ, ইব্রাহিম আপনারও কি এমনটি হয়েছে? আমার বাবা he died 33 years back. তো উনি আমার মেন্টর ছিলেন। প্রত্যেকটা ঈদে ওনার সাথে আমরা বাকি 2 ভাই সবাই মিলে মাঠে নামাজ পড়তে যেতাম। বাবা চলে গেলেন, তারপরে আই ওয়াজ কন্টিনিউইং দ্য প্রসেস। এই সালামি আমি শেষ আমার বাবার কাছে পেয়েছি। আচ্ছা, আজ পর্যন্ত আমি সালামি দিয়ে যাচ্ছি। আচ্ছা। আজকে একটা গুড নিউজ বলবো, আমরা এই অনুষ্ঠান শেষ করে কিন্তু সালামি পেতে যাচ্ছি আকাশ ভাই কাছে। হ্যাঁ, এবং আকাশ না ভাই না, আমি মনে আমার কাছ থেকে নেব, এটা অনেস্টলি আমি বলে আমি মনের মধ্যে রাখছি। কেন মনে, কারণ আমি ছোটবেলা থেকে বড় হয়েছি বড় কাছে। ও আচ্ছা, তো আমি আমার অনেকেই বলছে যে আচ্ছা আপনি কেন সাদিয়া আপা বলেন, সাকিব ভাইয়ের সাথে তো আগে, তাহলে সাকিব ভাইয়ের বউ ভাবি বলবেন না? অনেকেই বলে যে লিজি আপা বললাম একটা এক্সাম্পল, তারপরে ঋতু আপা, প্রত্যেকটারই মানে এসার ফ্রেন্ড যেসব মানে বা আপা বলতে friend আপনার আমি বোন আপাই বলতে বলি। ভালো লাগে আর কি। ভালো লাগে এই জন্য, কারণ আমি 3টা বোনের কাছে মানুষ হয়েছি, আমার বড় 3টাই বোন। তা আমার কখনোই ভাবি আসে নাই, আমার কাছে মনে হচ্ছে বোন মানে এরা হচ্ছে একটা আদরের জায়গা। তার মানে আপনার সালামিটা জায়গা। সালাম না, আমি আজকে দিয়েই যাব, অসুবিধা নেই। এটার জন্য না, আজকে তো এটিভি ইউএসএ তে সালামির ছড়াছড়ি চলবে, রাইট? আকাশ রহমান দেবে, দিনাত জাহান মুন্নি আছে, ইব্রাহিম টিপু, আমরা কেন সবাই বাদ যাব? সবাই আজকে না, না, সালামির সাদিয়া ছড়াছড়ি। আপাও কিন্তু আমার থেকে বড়। আচ্ছা, প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা একটা বিরতি নিয়ে আসি, তারপরে এসে আবারও আমরা আড্ডা দিব। প্রিয় দর্শক, তারার মেলার আয়োজনটি আপনাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। এ পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকবেন। বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্কে যাত্রা শুরু করা নিউ ইয়র্ক ফ্যাশন হাউস এবার আরও বিস্তৃত পরিসরে। কুইন্সের জামাইকা এভিনিউতে প্রতিষ্ঠানটি এবার যাত্রা শুরু করলো নিজস্ব ভবনে। একই ছাদের নিচে মিলছে বাংলাদেশ ও ভারতের এক ঝাঁক তারকার নিজস্ব ডিজাইন, বাহারি রং, ঐতিহ্য আর আধুনিকতার অসাধারণ মেলবন্ধন। প্রতি মাসে নতুন নতুন কালেকশন, চমকপ্রদ অফার আর ফ্যাশনের অনবদ্য আয়োজন। তোমার রুচি, তোমার গর্ব, তোমার স্টাইল। নিউ ইয়র্ক ফ্যাশন হাউসে সাজুক তোমার প্রোফাইল। নিউ ইয়র্ক ফ্যাশন হাউস, ওয়্যার স্টাইলস মেটস এলিগেন্স। ঠিকানা 17610 জ্যামাইকা এভিনিউ, কুইন্স, নিউ ইয়র্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা।
ব্যস্ত এই জীবনে মার সঠিক যত্ন কি করে নিব? চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। আজই কল করুন, আমাদের সুদক্ষ টিম চলে আসবে আপনার বাড়িতে আপনার প্রিয়জনের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে। Thank you, Asha Home Care. প্রিয় দর্শক, আশা হোম কেয়ার প্রেজেন্স তারার মেলা এই বিশেষ আয়োজনে বিরতির পর আবারও ফিরে এলাম। চলুন ফিরে যাই আবারও আড্ডাতে। আচ্ছা, এখন একটু গুরুগম্ভীর আড্ডা। হ্যাঁ, যেহেতু ঈদের আলাপ হলো, রান্নাবাড়া, ঈদের সালামি, আপনাদের কাজগুলো নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, কারণ আপনারা সবসময় শুরু থেকে এখন পর্যন্ত দর্শকদের অনেক অনেক সুন্দর সুন্দর কাজ উপহার দিয়েছেন প্রত্যেকেই। একজন দিনাত জাহান মুন্নি, একজন ইব্রা টিপু, আকাশ রহমান। আমরা সবার কাছ থেকে আপনাদের কাজগুলো নিয়ে একটু ছোট্ট করে জানতে চাই। আমি জানি ইব্রা টিপু মিউজিক একাডেমি শুরু করেছেন এবং এই ব্যাপারে একটা অনুষ্ঠানও হয়েছেন। উনি জানিয়েছেন এখানকার দর্শকদের, এখানে যারা রয়েছেন এই প্রজন্মের বাচ্চারা, ইভেন যে কোনো বয়সীরা আপনার এই মিউজিক একাডেমিতে মিউজিক বাজানো, পিয়ানো বাজানো, গিটার বাজানো এগুলো শিখতে আসতে পারবেন। এবং অলরেডি আপনি ক্লাসও শুরু করে দিয়েছেন এবং ঈদের পরবর্তীতে আমার মনে হয় যে আপনার আরো কিছু পরিকল্পনা রয়েছে এই বিভিন্ন ক্লাসগুলো নিয়ে। এই গল্পগুলোতে আমরা জানি আকাশ রহমান, দিনাত জাহান মুন্নি এই ব্যাপারগুলো আরো ভালো করে বলতে পারবেন হয়তো। আরেকজনের নাম আর দুইজনের নাম না বললেই নয়। জি, এশা দিদি, হ্যাঁ, আর বিন্দুকণা। বুঝতে পারছি যে এশা রহমান এবং বিন্দুকণা সবসময় আপনার পাশে অনুপ্রেরণা। বিন্দুকণা তো সবসময় আপনাকে অনুপ্রেরণা দিচ্ছেন এবং এশা রহমান এমন একজন মানুষ যে যখন কোনো একটা মানুষ স্বপ্ন দেখা শুরু করে, আমার মনে হয় উনি সেই স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য আরো এক ধাপ এগিয়ে দেন। যাক, আপনার মিউজিক একাডেমির জন্য সফলতা কামনা করছি। দিনাত জাহান মুন্নি, আমরা জানি যে আপনি বেশ কিছু কাজ করছেন। আমরা সম্প্রতি দেখলাম বেশ কিছু সিনেমার গানে আপনি গান গেয়েছেন এবং আপনার গানগুলো এখনো বাংলাদেশের দর্শক যেভাবে পছন্দ করেন, প্রবাসীর বিভিন্ন জায়গায় আপনি শো করছেন। আমরা সমানভাবে আপনার গানগুলোকে উপভোগ করি। তো এই কাজগুলো নিয়ে, ঈদের বিভিন্ন কাজগুলো নিয়ে যদি একটু আমাদের দর্শকদের জানাতেন। আমার আসলে চলচ্চিত্র দিয়ে শুরু 28 বছর আগে এবং প্রায় 250 চলচ্চিত্রে প্লেব্যাক করছেন। কিন্তু আমার অনেক গান করেছি, কিন্তু গত প্রায় 10 বছর ধরে আসলে বাংলাদেশ চলচ্চিত্র একটু চেঞ্জ হয়েছে ধারাটা। খুব একটা গান করা হয় না, কিন্তু তার মধ্যেও কিছু ভালো ভালো কাজ করেছি। যেমন আসার আগে কয়েকটি ছবিতে কাজ করেছি, এর ভিতরে এখনো মানে এগুলো প্রচার হবে বা মুক্তি পাবে। রঙ্গনা আছে, শাবনুরের নতুন ছবিটা। আর কিন্তু আমার খুব ভালো লাগছে যে আমি গত 1 বা 1.5 মাস আগে একটা খুবই মজার একটা ঘটনা, সেটা হলো যে আমার মাত্র গত পরশুদিন আমার একটি গান ট্রেলার আকারে মুক্তি পেয়েছে গাজী রাকায়েতের, মানুষটিকে দেখো। এবং সেটি হলো কাহিনী এবং নির্মাতা, কাহিনী এবং পরিকল্পনা এটা হলো নেদারল্যান্ড থেকে একজন ইউরোপিয়ান, তার লেখা। এবং এটা নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকাগুলোতে কিন্তু অনেক প্রচারণা চলেছে, প্রচার হচ্ছে। উল্লেখযোগ্য এই কারণে যে আপনারা মনে হয় নাম শুনেছেন ভ্যালেরি টেলরের। আমাদের বাংলাদেশে 42 বছর ধরে স্বাধীনতা পরবর্তী সময় থেকে সিআরপিতে কাজ করছে পক্ষাঘাতগ্রস্ত রোগীদের। আচ্ছা, লেডির উপরে ইউরোপিয়ান ইউনিয়ন এবং বাংলাদেশ মিলে এই চলচ্চিত্রটা করেছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি। একদম। আমাকে এই চলচ্চিত্রটার, আমি তো গান অনেক করেছি, কোনো না কোনোভাবে সকল বাংলাদেশের সুভাষ দত্ত থেকে শুরু করে সত্য সাহা থেকে শুরু করে সকল বিখ্যাত মানুষগুলি আমার ঘরে সেটিং হয়েছে। আমি তাদেরকে সামনাসামনি দেখেছি, কাকে দেখিনি। কত বড় আশীর্বাদ, কত বড় সিটিং আমার ঘরে হয়নি। কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে তারা কেউই আজ আর নেই। আমি এখানে বসে আছি, চলচ্চিত্র তো অনেক দিন ধরে গাইনি, একটু কষ্টও লাগে যে গাওয়া হয় না, অন্যরকম। কিন্তু কিছুদিন আগেই আমাকে কবির বকুল আমাকে বললো, একটা গান পাঠালো, একটু গেয়ে দিও। কিসের? বলছে চলচ্চিত্র। আমি নাম চায় না গাইতে, হ্যাঁ ভালো লাগেনি, গাইতে ইচ্ছে করছে না। তো ও আমাকে বলছে যে, আমি কে বলেছে? বলে গাজী রাকায়েত বলেছেন যে তোমাকে গানটা গাইতে। তো আমার কেন যেন মনে হয়েছে যে বকুলের লেখা, বকুলের সুর করা, আসলে গানটা গাজী রাকায়েত আমাকে গাইতে বলবেন কেন? আমার কেন যেন মনে হলো যে না থাক, না গাই, অন্য কেউ গাক, যারা বাংলাদেশে আছে, ভালো রেকর্ডিং স্টুডিও পাবে, সুযোগটা তার আগে নিক। কিন্তু একটু পরে দেখলাম যে আনছে না, তুমি অন্য কাউকে দিয়ে বলো গাইয়ে দিতে, আমি তো দূরে, এখানে স্টুডিও প্রবলেম আছে। পরে দেখি যে কিছুক্ষণ পরে গাজী রাকায়েত একটা আননোন নাম্বার থেকে আমাকে কল দিয়ে বলল যে আমি কখনোই তাকে দেখিনি। আচ্ছা। এবং আমার সাথে কখনোই কথা হয়নি। তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে, মুন্নি, আমি
চলচ্চিত্রটা যখন হাতে পেয়েছি, যে ক্যারেক্টারটা আমরা দেখেছি, সেই ক্যারেক্টারটা যখন আমি মানে মাথায় চিন্তা ঘুরেছে, করছেন। ওই ক্যারেক্টারটার সাথে আমি তোমাকে দেখতে পেয়েছি। ওয়াও, So এটা তো আমার অনেক কত- বড় কত একটা আমার বড় কাছে একটা মনে বিষয়। হচ্ছে ছবিটির নাম মানুষটিকে দেখো, এবং সেই ভ্যালেরি টেলরকে নিয়ে এবং ওই চলচ্চিত্রে একটি ক্যারেক্টারের জন্য স্পেশালি এই গানটা করা হয়েছে। এই গানটার মজার ব্যাপার হলো টিপু ভাইয়ের স্টুডিওতে আমি ভয়েস দিয়েছি। আচ্ছা, টিপু ভাই ভয়েস দিয়ে পাঠিয়েছে এবং গানটি ট্রেলার আকারে মুক্তি পেয়েছে। আমি জানি না চলচ্চিত্রটা মানে কত বড় পরিসরে যাবে, কি হবে। আমার সবচেয়ে ভালো লাগছে যে এত বড় একটি অর্গানাইজেশন, আমি ওই অর্গানাইজেশনে আমি এমনিতে যে চ্যারিটি শো করে দিয়ে এসেছি, আচ্ছা, এবং ওই অর্গানাইজেশনে আমি এমনিতে যে তাদেরকে পুরো দিন তাদের সাথে থেকেছি, বাহ। এই পঙ্গুদের যারা আছেন তাদের সাথে কানেক্ট ছিলাম সারাটা দিন ধরে। আচ্ছা, আমি- বাহ। এবং তাদেরকে আমি ঠেলে ঠেলে তাদের ট্রলি সারাদিন তাদের সাথে খেয়েছি, থেকেছি, কনসার্ট করেছি। তারপর সেটা অনেক দিন, কিন্তু সেটা যে আবার আমার কাছে এভাবে আসবে, হ্যাঁ, এটা আসলে এটা একটা আপনার ভিন্ন কোনো জিনিস। কোইন্সিডেন্স অবচেতন মনে এটা ছিল, এই জন্য আসলে হয়তো আপনার হয়েছে। আমার আপনি- এবং প্রথমে আপনি করতে চাচ্ছিলেন না, করতে হ্যাঁ? চাচ্ছিলাম হ্যাঁ, না। সেখানে গাজীরাকে নিজে ফোন করে না, আপনাকে একটা আপনাকে ইনফরমেশন বলেছেন। দিয়ে রাখি মুন্নি আপা, যে আমাদের তো নিজস্ব কিন্তু এখন ডাবিং স্টুডিও, রেকর্ডিং স্টুডিও আছে, আপনার 24 ঘন্টায় আপনাদের জন্য খোলা। বাহ। এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে বলি যে আমাদের ছোট না, বেশ বড় জি, এবং আলাদা বুথ করা আছে আপনার ভয়েস দেওয়ার জন্য, এবং টিউব ভাইটের সাথে আছেন। যে কোনো ধরনের যারাই ভয়েস দিতে চান বা রেকর্ডিংটা স্টুডিওটা ইউজ করতে চান, তাদের জন্য অবশ্যই ওয়েলকাম। চমৎকার। আমাদের কাছে সবাই, অনেক শিল্পীরা চায়, আমি আমাদের নিউ ইয়র্কের বাইরেও স্টেটে যারা আমার কাছে জানতে চান আপা কোথায় গান করব, চলে আসবেন নিউ ইয়র্কে, আকাশ ভাই স্টুডিও আছে। এবং এটি আমাদের টিপু studio, ভাই তো গান কম্পোজার এবং সুরকার আছেন। বাহ, সেটাই। আচ্ছা, যাক, তাহলে আপনার এই কাজটা নিয়ে জানলাম। আমি একটু ঘুরে আসি এবার আকাশ রহমানের কাছ থেকেও। বিভিন্ন রকম কাজ করছেন আপনি, একদিকে নিজের ব্যবসা সামলাচ্ছেন, ভীষণ পরিশ্রমী মানুষ আপনি এবং এশা রহমান, পাশাপাশি আপনার অভিনয়ের আগ্রহ থেকে, এবং আপনি উপস্থাপনাও করেন, আমি জানি আমাদের এটিভি ইউএসএতে এভিনিউ টু সাকসেস নামে একটা অনুষ্ঠান আপনি উপস্থাপনা করেন। তো অভিনয়ে আসার প্রসঙ্গটা কিংবা অভিনয় করতে চাওয়াটা, হ্যাঁ, এটা কেন, এটা তো জানবই। আমি জানি কিছু কাজ করেছেন আপনি এই ঈদে, একটা হচ্ছে ঢাকায় নাটক করে এসেছেন, ঢাকাইয়া, ঢাকা 26। ঢাকা 26, আর কলকাতাতে সম্প্রতি আপনি একটি মুভির শুটিং এ ছিলেন। তো একটু এই প্রসঙ্গে যদি জানতে চাই যে এই কাজগুলো নিয়ে, আমরা জানি ব্যবসায়িক কাজ আপনার নানানভাবে প্রচার প্রসার আরো বড় হচ্ছে, কিন্তু আপনার যে আলাদা যে অংশটি, অর্থাৎ অভিনয় কিংবা উপস্থাপনা, সেখান থেকে আপনি নাটক করছেন, আপনি সিনেমায় অভিনয় করছেন, সেই বিষয়গুলো নিয়ে যদি একটু বলতেন। আসলে একটাই আমার মেইনই হচ্ছে বিজনেস, ওইটাই হচ্ছে ব্যবসা। আমার ছোটবেলা থেকে, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন বাবার বিজনেসে বসতাম। আমি অনেক ইন্টারভিউতে এটা বলেছি যে আমি যখন এখান থেকে রডগার্স ইউনিভার্সিটি থেকে পাশ করে আসি, তখন আমার ওয়াইফ এশা রহমান, ওর ইচ্ছা ছিল যে আমি একটা আইটি জব করব, ওর লাইফটা সিকিউর থাকবে, ওর আর বেশি কষ্ট করতে হবে না। আচ্ছা, তো আমি 3 মাস না 4 মাস একটা কোম্পানি, বিদেশি কোম্পানিতে ছিলাম, ডাটা সায়েন্সের। তারপর আমি এটা কুইট করে বিজনেস শুরু করছি। আচ্ছা, বিজনেস শুরু করে আমি এখানে, ওইটাই মেইন। কিন্তু শুটিং এরটা আমার একটা জিনিস খুব ভালো লাগছে, আমার টোটাল নাটক বলেন, মুভি বলেন, অভিনয়ের, ফাহমিদা নবী আপা আমাকে একদিন ধরছে এই রিসেন্টলি, আমাদের সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী। ফাহমিদা নবী, আকাশ এদিকে আসো। আমি একটা অনুষ্ঠানে ছিলাম, আমি জি। দূরে ছিলাম মানে সাধারণত। তো আমাকে বলছে, আকাশ তুমি একটা নাটকের সংলাপ বলো। আচ্ছা, অনেক লোকজন ছিল, এবং ঢাকা থেকে একজন ইউটিউবার উনি এসেছিলেন, ওনার ওয়াইফ সহ। তো উনি বললো, আকাশ ভাই আপনার একটা নাটক রিসেন্টলি দেখছি, ঢাকা 26। ওখান থেকে ফাহমিদা নবীর আগ্রহ হচ্ছে যে তোমার একটা ডায়লগ বলতে হবে। আচ্ছা, তো বাবা, আমি তো এটা কখনো এরকম প্রস্তুত না, আপনি আমাকে এখানে অনেক লোক স্টেজের মধ্যে ডেকে বলতেছেন, যেহেতু বলছে না, তুমি যেহেতু অভিনয় করতেছো তোমাকে এটা বলতে হবে, সংলাপটা বলতে হবে। সংলাপটা বলতে হবে। আমি বললাম, আপা আমি কোথায় অভিনয় করলাম? বললো, না তোমার ইউটিউব বলো, ফেসবুক বলো, বাংলাদেশে পোস্টার পর্যন্ত আমরা দেখছি তোমার ইয়েতে। তো ওইটাই আমার কাছে অ্যাকচুয়ালি না, মানে অভিনয় করার যে একটা প্রাপ্তি, এটা ছিল। আর একটা ঘটনা ছিল, আমি কোন একটা সমিতির পিকনিকে গিয়েছিলাম। আচ্ছা, তো ওখানে একটা 9-10-এ পড়া এখানকার মেয়ে আর ওনার আম্মা আসছে, এশা আমার সাথে ছিল। তো বলছে উনি তো অভিনয় করে মৌসুমীর সাথে, ওনার সাথে আমি একটা ছবি তুলবো। মৌসুমীর সাথে তো আপনার একটা নাটক ছিল। হ্যাঁ, মৌসুমীর কয়েকদিন সাথে আগে। একটা নাটক ছিল, হ্যাঁ। কি যেন নাম নাটকটা? পিএস চাই সুন্দর। পিএস চাই সুন্দরী, হ্যাঁ। তো এইটা তখন মনে হয়েছে যে আসলে যারা সেলিব্রিটি বা যারা মৌসুমী আপা বা দিনাত জাহান মুন্নি বা আপনারাও তো
রিপোর্টার দিক থেকে আপনাদের প্রথম শ্রেণীর মানুষ জানে যে সাদিয়া খন্দকার বাংলা ভিশন বা অনেকগুলো টেলিভিশন চ্যানেলে, যে মানুষ চিনে কিভাবে পর্দার জন্য, আসলে মানুষ জনগণের জন্যই, না হলে আমাকে ওই আমি চিনি না, সে তার মেয়ে সহ আসছে আমার সাথে একটা ছবি তোলার জন্য, ছবিটা এখন আমার কাছে আছে, কারণ এটা আমাদের তো একটা ছোট্ট প্রাপ্তি। আর রিসেন্টলি কাজের যেটা বললেন, আমরা অ্যাকচুয়ালি একটা মুভি করতেছি বম্বে, কলকাতা সহ। ওপার বাংলায় আপনি ওপার চলে গেছেন। বাংলা, এপার বাংলায় কাজ করতে করতে এখন আপনি ওপার ওপার বাংলাতেও বাংলা। পারে এবং গেছেন। সবচেয়ে মজার হচ্ছে বম্বের নায়ক যে রোহিত রয়, রনিত রয়ের ভাই, হি ইজ এ মানে অনেক বড় মাপের, কিন্তু ওনারা কাজ কম করেন, ওয়েব সিরিজ করছেন। তো আমাদের প্রোডাকশনে আশা মাল্টিমিডিয়া থেকে যে মুভিটা আসছে, জি, ওইটাতে উনি অভিনয় করতেছেন। ওনার সাথে আছেন ঋতুপর্ণ সেনগুপ্ত, আছে বিশ্বজিৎ শাহ, কলকাতার নামটা, আমাদের বাংলাদেশের ছাচ্চু ভাই শহীদুল ইসলাম ছাচ্চু, জি, এবং কলকাতার মোনালি আছেন। আর একটা ইন্টারেস্টিং গানের কথা বলি, একটা আইটেম সং আছে মোনালি ঠাকুরের। তো শুটিংটা করতেছেন বাবা যাদব, উনি বম্বের, উনি 30 জন আর্টিস্ট নিয়ে আসছে বম্বে থেকে শুটিং করার জন্য। এই যে হিউজ একটা ফ্লোর, আপনার মিনিমাম 1000 লোক বসে খাইতে পারে এরকম একটা নাইট ক্লাবে শুটিং হচ্ছে, ডুপ্লেক্স উপরে। তো আমার একটা পার্ট ছিল যে ওই নায়িকাটা নেচে আমার পাশ দিয়ে যাবে, আচ্ছা, তো সামনে কর্নারে এসাপা বসা আছে ঈশা রহমান। তো আইটেম সং এর নায়িকার ড্রেসটা তো স্বাভাবিকভাবে খুবই কার্পণ্য ড্রেস পরা, ওই গানটার জন্য যে গানটার পোশাক জন্য। হওয়া দরকার। তো ঠিক ছিল। আমরা ড্রিঙ্কস করব, আমি কোক দিয়ে গেছে গ্লাসে, আচ্ছা, প্রতিবার সিপ নিব আর মেয়েটা ঘুরবে, তা আমি সিপ নিয়ে আমি আর ঘুরে তাকাইতে পারি না। বাবা যাদব তো বিরক্ত হয়ে যাচ্ছে, আকাশ ফরগেট অ্যাবাউট এভরিথিং, কনসেন্ট্রেট হিয়ার। তাহলে এসে আবার সরাও, ঠিক আছে, কারণ ওই মেয়েটা এসে গা ঘেঁষে চলে যাবে, মানে এটা আমি জাস্ট এরকম করে এটা একটা অভিনয়ের অংশ আর কি। অভিনয়ের অংশ, কিন্তু আমাদের হচ্ছিল না। আচ্ছা, পরে লাস্টে এসে যা ওই ক্লোজ রুম ছিল, ওখানে এসকেএফ এর বড় বড় ভ্যান ছিল, এটা সাকিব ভাই দেখছিলেন, আচ্ছা, যে আমরা একটা রাস্তা ব্লক করে আপনারা শুটিং অনেক করছিলেন। বড় শুটিং। তারপর ওইটা একটেকে হয়ে গেছে, যে যেই এশা রহমান ভেতরে চলে গিয়েছে। গেছে, আমার মধ্যে একটা ফিলিংস জেগে গেছে যে এখনই নাচটা দেওয়া যাবে। আচ্ছা, এই পর্যায়ে একটা জিনিস জিজ্ঞেস করি, যে আপনাকে যদি বেছে নিতে বলা হয় যে আপনার ব্যবসায়িক কাজটা আমি একেবারেই পাশে রাখছি, কারণ এটা হচ্ছে অবশ্যই আপনার একটা অবস্থান তৈরি করেছে, আপনি ব্যবসায়ী আকাশ রহমান হিসেবে পরিচিত, সেটা আমরা অবশ্যই মনে রাখতে চাই। আপনাকে যদি বেছে নিতে হয় যে উপস্থাপনা নাকি অভিনয়, কোনটা আপনি বেশি পছন্দ করেন করতে, কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কোনটাকে বেছে নেবেন? আসলে খুবই কঠিন একটা প্রশ্ন করছেন, কারণ আপনি একজন উপস্থাপক, রিপোর্টার বা নিউজ প্রেজেন্টার। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে অভিনয় করা। আচ্ছা, স্ক্রিপ্ট পড়ে মুখস্থ করে ডায়লগ বলা, এটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। এটা আসলে আমার করতে হয় বাধ্যতামূলকভাবে, কারণ আপনি দেখা যাচ্ছে একটা শর্ট দিতে যাবেন, দুপুরবেলা থেকে আপনি রেডি হয়েছেন, শর্টের ডাক পরে 8টার সময়। বুঝতে পেরেছি। তো অ্যাজ এ আমি অনেক সময় প্রডিউসার থাকে, মানে আমার ওয়াইফ যেহেতু প্রডিউসার থাকে, ওই সম্মানে আমার চেষ্টা করে আগে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার খারাপ লাগে যে একটা মানুষ অপেক্ষা মেকআপ টেকআপ নিয়ে, অনেক বড় বড় শিল্পী আমি দেখছি যে এই যে ঢাকা 26-এর যে এলেন শুভ্র, ও সকালে এসছে, ওর শুট শুরু হয়েছে 4টে না 5টার সময়। আরেকজন বাবা ছিলেন, বাবার অভিনয়, ভদ্রলোকের রাত 11টা না 12টা বাজছে, সে কিছু বলতে পারতেছে না, যে মেকআপ টেকআপ নিয়ে বসে আছে। এটা যে কি পেইন, এটা হয়তো সেটা মুনিয়া পারা বলতে পারে। তাহলে আপনার কোনটা পছন্দ আসলে, যে ওই পেইনটাকে আপনি নেবেন নাকি উপস্থাপনাটাকে আপনি পেইন তো অলরেডি অনেকগুলো পেইন নিয়ে নিয়ে নিয়েছেন। এসেছি, ঠিক আছে। উপস্থাপনার ইজি জিনিসটা হচ্ছে যে সেট টেট রেডি করা থাকে, গেস্ট আসে, এক কথা ঘন্টা বলতে ভালো কথা লাগে। বলতে ভালো লাগে। তাহলে ওইটা আর বেশি একটা ভালো কঠিন লাগে। কাজ হচ্ছে যে অনেক সময় আপনাকে এমনি হাসতে হয় উপস্থাপনা করতে। তাহলে আমরা কি ধরে নিব 50-50? 50-50 50-50 আমি ওটাও একটা হয়। জিনিস অ্যাড করে দিই আপনার, সেটা হচ্ছে যে আমাদের একটা মিউজিক ভিডিও শুট হবে, বিদেশি একজন মডেল আছে, আচ্ছা, আমাদের বিপ্লব ভাই যে সিঙ্গার, ওনার গানে উনি আমাকে চুজ করছে, দেখা যাবে আপনি আমার সাথে একটা কাজ করতে হবে, তার মানে আপনি মডেল হিসেবেও কাজ করেন? মডেল হিসেবে আমার আচ্ছা, সাথে কাজ আচ্ছা, করতে আচ্ছা, হবে। আচ্ছা। এবং এর সাথে ওনার যে মডেল, মহিলা মডেলটা, ওইটা আবার বিপ্লব ভাইকে বলছে আগে আপনি এশার কাছ থেকে পারমিশন নিয়ে নেবেন যে আমাকে দিবে কিনা। তো বিপ্লব ভাই আমার অফিসে এসেছিলেন এসবের সাথে কথা বলার জন্য। আপনার পথ চলা আরো এগিয়ে যাক, আপনি অভিনয়, উপস্থাপনা এবং মডেলিং এ আপনি আরো ভালো করেন, এটা আমাদের প্রত্যাশা থাকবে। আমি দিনাত জাহান মুন্নির কিছু ইন্টারভিউতে দেখেছিলাম, আপনাকেও এই প্রশ্নটা করা হয়েছিল যে যেহেতু আপনি মাছরাঙাতে একটা চমৎকার অনুষ্ঠানের রাঙা সকাল, উপস্থাপনা না? করতেন, রাঙা সকাল। রাঙা সকাল মানেই আমরা জানতাম হচ্ছে দিনাত জাহান মুন্নির সকাল। তো উপস্থাপনা এবং
সঙ্গীত, এই দুটো নিয়ে আপনাকে সবসময় প্রশ্ন করা হতো যে কোনটাকে আপনি আসলে বেছে নেবেন, কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি উত্তরটা জানি, কিন্তু আমার মনে হয় আমার দর্শকদেরকে একটু আপনার মুখ থেকে শুনতে আমাদের দর্শকরা বেশি পছন্দ করবে। আসলে এটা বললে কে কিভাবে নিবে, এই কথাগুলো আমার কখনোই বলা হয় না, কারণ রাঙা সকালটা আমার বাচ্চার মতো ছিল, আমি এটাকে জন্ম দিয়েছি বলতে গেলে। কারণ রাঙা সকালটাই হয়েছিল আমার শুভ সকাল বলে একটি মাছরাঙা টেলিভিশন স্টার্ট হয়েছিল। সো আমার সাথে ওইটার একদম অনুভূতির একটা সম্পর্ক। কিন্তু আমি যেদিন ছেড়ে এসেছি সেদিন কাঁদতে কাঁদতে ভাবছিলাম কোনটা বড় কোনটা ছোট। এটা আমার ভালোবাসা আর এটা আমার লক্ষ্য। আচ্ছা, গানটা আমার লক্ষ্য আর রাঙা সকালটা বা উপস্থাপনার ওই জায়গাটা আমার একটা মানে প্রতিদিন শেখার জায়গা ছিল। আমি সত্যি বলতে আমরা প্রতিদিন 12 পাতা থেকে 14 পাতা পড়তাম এবং আমাদের গবেষণা টিম ছিল 16 জনের, এবং আমি প্রতিদিন পড়েই কিন্তু অনলাইনে বসতাম। জি। তো বাংলাদেশে আসলে একজন চোর কি করে একজন বিখ্যাত মানুষ হয়, সৎ মানুষ হয়ে বাংলাদেশ পরিবর্তন করতে পারে, এবং সম্ভাবনার গল্প। এবং আর আমার সত্যি কথা কি, আমার কখনো সমালোচনা ভালো লাগে না, আর আমার কখনো নেতিবাচকতা ভালো লাগে না। আজকে আমি একটা তথ্য দিই, শুনলে তুমি খুব হাসবে। আচ্ছা, এটা আমি কখনোই বলা হয়নি, কিন্তু আপনারা শুনলে ভালো লাগবে। যে কোনো নাটক বা ছবি যখন শুরু হয়, যখনই আমি দেখি যে একটা ক্লিকবাজি, মানে এখন হয়তো কি একটা মানে কিছু একটা ঝামেলা পাকিয়ে ফেলবে, লাইক এটিএম শামসুজ্জামান আসবে, আচ্ছা, অথবা ধরেন যে এইখানে শক্তি কাপুর এসে একটা গ্যাঞ্জাম বাঁধাতে চাইবে, আমি সেই সময়টায় থাকি না। আচ্ছা, নেভার এভার। মানে আপনি মানে নেগেটিভ নেগেটিভ জিনিসটাকে একদম নিতে পারি না। আচ্ছা, ওই সময়টুকু পরে এসে আমি আবার বসি। এটা আমি আজকে প্রথম শেয়ার করলাম, আসলে বলা হয়নি, প্রসঙ্গ ক্রমে চলে আসলো। তো আমার কাছে সব সময়, আর যার কারণে বেশিরভাগ সময় আমি একা থাকি, কারণ আসলে জীবনটাতে প্রতিটা মানুষ, প্রতিটা পুরো পৃথিবীটাই এত নেগেটিভিটির উপর এখন আছে, আমাদের কি চাইলেও আমরা অনেক পজিটিভ জিনিস পাই না। আর সেখানে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, সেখানে কত সমস্যা মানুষের। এই সমস্যাগুলোর মাঝে একজন পজিটিভ মানুষ এবং তার জীবনের সফলতার গল্প টেনে আনা ভীষণ কঠিন ছিল। কিন্তু ওই অনুষ্ঠানটিতে আমি 2.5 ঘন্টা, আমি আর মৃদুল যখন বসেছি, তখন সেই অনুষ্ঠানটিতে আমরা চোরেরও ইন্টারভিউ নিয়েছি, এবং সেই চোর একজন খুনের আসামি ছিল। কিন্তু সে যখন বেরিয়ে এসেছে, তাকে কিন্তু কেউ এখন চোর আর বলেনি, তখন তাকে কিন্তু সবাই সালাম দিচ্ছে। আমি আসলে ওভাবে করে ভাবি, তাকে প্রতিটি মানুষের মাঝে অনেক নেগেটিভিটি থাকবে, কিন্তু তার পজিটিভটাকে বের করে নিয়ে আসা, পজিটিভ আছে। তুমি সেই সৎ গুণটাকে কেন তুমি প্রোভাইড করবে না? তুমি সবকিছু কেন নেগেটিভ, সবকিছু কেন? কারণ প্রতিটি মানুষের মাঝে কোনো না কোনো গুণ আছে, অবশ্যই। সেটাকে যারা বের করে আনতে পারবে, সেটাই কিন্তু একটা চ্যালেঞ্জ। এবং আমার রাঙা সকাল ছিল একটা, এবং এটা খুবই জনপ্রিয় একটা অনুষ্ঠান ছিল। আর আমার খুব ভালো লাগতো যে আমাকে সবাই ডাকতো, যেখানেই যেতাম। আর বিদেশে এটা বেশি প্রিয় ছিল, কাজ শেষে সবাই চা নিয়ে বসতো। আর বাংলাদেশে এটা প্রিয় ছিল, সবাই ঘুম থেকে উঠে পজিটিভ গল্প শুনতে চাইতো। টক শো কেউ দেখতে চাইতো না, সবাই বলতো আমরা মিষ্টি শো পছন্দ করি। এবং মুন্নিকে নাম দিয়েছিল রাঙা সকালের মুন্নি। আমার এটা খুব ভালোবাসার জায়গা ছিল। কিন্তু আমি যখন দেখলাম যে আমার গানটার উপর প্রেসার পড়ছে, তখন অনেকটা আসলে আমি ছেড়ে চলে এসেছি। আমি এইটার জন্য আমি একজনের কাছে আজকে আমি একদম অন এয়ারেই ক্ষমা চাইতে চাই। আরো একবার চেয়েছি, আরো একবার চাই যে আমি অঞ্জন চৌধুরী পিন্টু ভাই, তার কাছে ক্ষমা প্রার্থী। তিনি আমাকে সন্তানের মতো, বড় ছোট বোনের মতো জানতেন, এবং তার মাকে মা ডাকতাম, কিন্তু আমি না বলে চলে এসেছিলাম। ওইটার জন্য আমার উপর অনেক মন খারাপ। তা আমি আসলে সত্যি কথা কি, গানটাকে আমার একটু প্রবলেম হচ্ছিল গানে। আচ্ছা, কারণ প্রতিদিন আমি 4.5 বছর তো টানা প্রতিদিন 6টা20-এ অফিসে যেতাম, প্রতিদিন রাঙা সকাল। আমরা দেখতাম হচ্ছে যে পিছনে লাইভ 4:40 আমার গাড়ি স্ট্যান্ড বাই, শীত হোক রাত হোক, এবং আমার কোনো অল্টারনেট কেউ ছিল না। আমি পরের অন্যদেরকে ইনক্লুড করেছি। তো আমাদের সকাল 5:40 আমার গাড়ি থাকতো, 6:20-এর মধ্যে অফিস, এবং আমার 7টায় আমার শুরু হয়ে যেত শো। এবং সেখান থেকে বোঝেন তো, বনানী থেকে আমার স্কাটনে আসতে অলমোস্ট আমার দুপুর হয়ে যেত। কিন্তু আমার এসে আবার কিন্তু 12-24 পেজ কিন্তু আবার পড়তে হতো। সো আমার গানে সময় দিতে পারছি। বুঝতে পেরেছি। তার মানে ভালোবাসা আর এটা হচ্ছে লক্ষ্য, ওটাকেও ভালোবাসেন, এটাকে তো অবশ্যই ভালোবাসেন সঙ্গীতকে, এবং এটাই হচ্ছে আপনার লক্ষ্য যেহেতু ছিল, সে কারণেই গানটাকে এগিয়ে নেওয়া হয়েছে। আমি মিস করি, আমি উপস্থাপনা মিস করি। আর তোমাদেরকে দেখলে আমার মনে হয়, তবে একটা সত্যি কথা বলি, তোমাকে পটানোর জন্য বলছি না, সেটা হলো উপস্থাপনায় কেউ যখন
এলোমেলো করে, উপস্থাপনাটাকে যখন কেউ আসলে মিসইউজ করে। মিসইউজ করে, আমিত্বটাকে প্রকাশ করে, বা যে উপস্থাপিত হতে এসেছে তার চেয়ে নিজেকে উপস্থাপন বেশি করছে, ওগুলো আমি স্ক্রিনে দেখলে বিরক্ত হই। আচ্ছা, সেই না, জায়গা আমি- থেকে সাদিয়া তোমাকে আমি বলবো যে আমি তোমাকে, তুমি আগেও বলেছি আমি তোমাকে অনেক ভালোবাসি, কারণ উপস্থাপনার যে গুণগুলো থাকতে হয় তার সবটাই সাদিয়ার ও মধ্যে মাই আছে। গড, মাই না ব্লেসিং। আমি আপনার আমি কথার অনুষ্ঠানের সুরে- মধ্যে যেরকম একটা কথা শুনবো, না আমি একটা জিনিস অ্যাড করে দিই সাদিয়া আপা সম্পর্কে। আপনি যেহেতু নেগেটিভ বলছেন, যে অনেক নেগেটিভের মধ্যে মানুষের যে পজিটিভ দিকটা থাকে সেটাকে অ্যাকচুয়ালি হাইলাইট করা আমাদের অবশ্যই, দরকার। অবশ্যই। আমি সাদিয়া আপার সাথে একটা নাটকে সাদিয়া আপা উপস্থাপক ছিলেন, উপস্থাপিকা ছিলেন, আমাকে ইন্টারভিউ নিচ্ছিল। তো একসময় বিরক্ত হয়ে আমি বলি যে আপনারা আমাকে কেন ডাকছেন, এরকম একটা নাটকের মানে অভিনয়ের অংশটাই ছিল অভিনয়ের এটা। অংশটুকু ছিল, এটা ছিল। তো এইটা মিডিয়াতে অনেক নেগেটিভ ভাবে হয়েছে যে আমি উপস্থাপকের সাথে রাগারাগি করছি, মালিক হিসাবে বা ব্যবসায়ী হিসাবে বা টাকা আছে দেখে একজন অনেক খারাপ ভাবে আমাকে নিয়ে লিখছিল। তো আমি আবার ওটা সাদিয়া আপাকে দেখালাম, সাদিয়া আপা ওকে ডাকে কি আমি দুইটা বলবো? সাদিয়া আপা বলতেছে ইগনোর ইট। আমরা না না, ওই মহিলার এত বড় সাহস কিভাবে হইলো, সে আমার নিয়ে এরকম লিখছে। উনি আবারও বললো, আকাশ ভাই বাদ দেন তো, এগুলো কোনো মাথায় আনেন না, যে ও তো কিছু জানেই না আপনার সম্পর্কে। সত্যি তাই। ওইটা নাটকে ছিল, ও ভাবছে যে ও পড়াশোনাই তো করে নাই, ওটা যে নাটকের ক্লিপস সেটাই সেটাই বুঝে দেখে নেই। নাই, ভাবছে আমি একজন উপস্থাপকের সাথে খারাপ ব্যবহার উনি করি। ভাবছেন যে একটা টক শো, সত্যিকার অর্থে এটিভিতে হয়তো একটা টক শো হচ্ছিল, সেখানে আকাশ রহমান আমার সাথে মিসবিহেভ করেছে। আচ্ছা, তার মানে আমাদের অভিনয়টা খুব পারফেক্ট অভিনয়টা ছিল, perfect ছিল। পারফেক্ট ছিল, এই কারণে হয়তো তো বুঝতে পারেননি। সাদিয়া আপার মধ্যে এটা সবসময়, সাদিয়া আপা কখনোই নেগেটিভ কোনো কিছুকে উনি ক্যারি করে না, Carry করে না। করতেও দেয় না। আমাদের সাথে তো আল্লাহর রহমতে অনেক বছর হয়ে গেল, অনেক অনেক ভালো ভালো কথা শুনছি। ভালোভাবে আসলে না, উপস্থাপকের অ্যাপ্রিশিয়েট সামনে- করা উচিত, যার অনেক যেটা অনেক ভালো। ধন্যবাদ। আপনি অন ইয়ার অ্যাপ্রিশিয়েট কৃতজ্ঞ করলে আপনাদের। রিয়েল অ্যাপ্রিশিয়েটটা অবশ্যই, করা হয়। আর একটা এখান থেকে বের হয়ে যায়, আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশি বা নিউ ইয়র্কে, আমি যে কোনো প্রোগ্রামের শেষে এটা বলি যে আপনারা নেগেটিভ সমালোচনাগুলো না করে একটা মানুষের পজিটিভ কিছু না কিছু আছে। Definitely. আমাদের বিজনেস নিয়ে অনেক নেগেটিভ সমালোচনা হয়, আকাশ রহমান কেন এত তাড়াতাড়ি এত টাকা পয়সা দিয়েছেন, কিন্তু আমি যে 100টা ফ্যামিলি আমার সাথে থাকে, 100 জন এমপ্লয়ি আমি করি, এই যে রাত্রে এসছে টিভির লোকগুলো কাজ করতেছে, আমরা আসছি, আপনারা এসছেন, এর পিছনে কিন্তু ভালো কিন্তু আছে, কিন্তু আপনারা অবশ্যই। কোনটা দেখবেন, খারাপ দেখবেন। এই তো উনি এইভাবে কথা বললো, টিপু ভাই কেন এইভাবে চুপ করে হলো, এইসব না হয়ে আমরা সবসময় ঈদের মতো করে সবসময় চিন্তা করি। আমরা একটু ইমরান টিপুর কাছ থেকে শুনি, যেহেতু উনি চুপ করে বসে আছে অনেকক্ষণ ধরে। একজন সুরকার, আবার সঙ্গীত পরিচালক, উনি নিজেও গান গাইতেন। কোনটা আসলে বেশি ভালো লাগে ইমরান টিপুর কাছে? আমি জানি খুবই কঠিন প্রশ্ন, কারণ সবই তো মানে খুবই Related. ভালোবাসার কাজ, সবই একটার সাথে একটা রিলেটেড, কিন্তু অ্যাকচুয়ালি কোনটা করতে বেশি ভালো লাগে ইমরান টিপুর? আমি 29 বছর হয়ে গেল এজ এ প্রফেশনাল মিউজিক কম্পোজার কাজ করছি। 20,000 গানে তো মিউজিক করেছি। Wow. অ্যাচিভমেন্ট, আল্লাহ লাখ লাখ শুকর। দ্য বেস্ট স্টেজ, বাংলাদেশের জন্য সবচেয়ে সম্মানের জায়গা, ওয়ার্ল্ড কাপ, দ্যাট আই হ্যান্ডেল এভরিথিং, দ্য ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দ্য মেন সং। ও পৃথিবী এবার সে বাংলাদেশ নাম চেনে। ইন বিটুইন আমার এত কাজের মধ্যে, যেহেতু আমি মাল্টি ইনস্ট্রুমেন্টালিস্ট, আমার বেসিক ছিল তবলা, আচ্ছা, আই ওয়াজ গোল্ড মেডেলিস্ট, এবং আমি প্রায় আসলে অনেক যন্ত্র বাজাতে পারি, এবং গ্রামাটিক্যালি, থিওরিটিক্যালি, এবং ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। মানে এটা বিশাল ব্যাপার এটা। বিকজ আই হ্যাড গিভেন মাই এন্টায়ার লাইফ ফর লার্নিং মিউজিক। এনি ইনস্ট্রুমেন্ট, আমি গিটার শিখেছি জার্মানি লোকের কাছে, টিচারের কাছে। আমি পিয়ানো শিখেছি কোরিয়ান স্কুলে। একদিন 2 দিন না, সব 8 বছর, 10 বছর, 15 বছর। বিশাল ব্যাপার। I went to learn Indian classical music in India 16 years. So আমার লাইফটাই গেছে মিউজিকের পেছনে, অনেস্টলি। আমি এখানে রেস্টে আছি। তো তারপরেও আমি কিছু ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, স্টেজ গিয়ার, এগুলো নিয়ে পড়াশোনা করছি এখন। জি, এই যে নলেজ, এই নলেজগুলো শুধু আমার মধ্যে আমি রাখতে চাই না, অনেস্টলি। এই জন্য আমি প্রায় 22 বছর ধরে শিক্ষকতা করি, আউট অফ মাই মিউজিক কম্পোজিশন। আমার অনেক স্টুডেন্ট আছে, দে আর ভেরি হাইলি লার্নড, যতটুকু শিখেছে আমার কাছে। বিকজ লাকিলি আই নো অ্যাবাউট
the voice throwing, stage management system. গান গেতে গেলে আপনি সুরে থাকতে গেলে কি ইনস্ট্রুমেন্টকে ফলো করতে হয়, ওইটা সিস্টেম কি থাকতে হয়, ইঞ্জিনিয়ারিং কিভাবে করতে হয়, এটা ব্যালেন্স কি, টেকনিক্যাল জিনিস কি, আপনি গলা সাপোর্ট দেন কিভাবে আসবে, বিশাল ব্যাপার এগুলো আসলে। এই যে ডিটেল, আমি আসলে জানি না কতদিন বাঁচবো, বাট আই রিয়েলি ওয়ান্ট টু গিভ মাই নলেজ টু অল। আমরা চাইবো যে আপনি একটা অবশ্যই একটা বই লিখে ফেলেন, আপনার আমার যত 17টা বই নলেজ, লেখা আপনার আছে। এতগুলো না, না, বলি। ক্যারিয়ারের 17টা তো আমার আছে, 17টা এখন আবার আপনি নতুন করে পরিকল্পনা করেন যে আরো কিছু দেওয়ার থাকলে আমাদেরকে দেন, আমি আমরা নিতে স্কুল- চাই, জানতে চাই। এখানে স্কুলটা আমার জন্য না, আকাশ ভাইয়ের জন্য, মুন্নি ভাবির জন্য, আপনার জন্য, সবার জন্য করতে চাই। স্কুলটাকে আমি একটা কালচারাল এক্সচেঞ্জ এনভায়রনমেন্ট সিস্টেম করতে চাই, যেখানে আমাদের ছেলেমেয়েরা, এখানকার বাচ্চারা, দে আর ইনভলভ উইথ ডিফারেন্ট কালচার। আমরা যেমন আকাশ ভাই, আমি, আপনি, আমাদের রুট আছে, কিন্তু রুট কি, আমার গ্রাম, ভাবির গ্রাম, ভাইয়ের গ্রাম, এখানে বাচ্চাদের কোনো রুট নেই। এরা ঘরে বাবা মার বাংলা শোনে, মোবাইলে ইংলিশ দেখে, ক্লাসে ইংলিশ দেখে, স্প্যানিশ শোনে, কালচারাল দেখে আর একটা। তো হয় কি, আমি এখানকার বাচ্চাদের মধ্যে পঞ্চকবি কে ছিল আমাদের সংস্কৃতিতে, রবীন্দ্রনাথ কে, নজরুল কে, মিউজিকের এসেন্স অফ দ্য ট্রু মিউজিক, দ্য ডিটেল অ্যাবাউট মিউজিক আমাদের বাচ্চারা যদি একটু জানে, এখানে স্কুলগুলোতে শেখায় ওরা, বিকজ দে নো মিউজিক ল্যাঙ্গুয়েজ, মিউজিক লার্নিং যে কোনো বাচ্চাকে পরিশুদ্ধ করবে, ওটা জীবনে একটা অনেক বড় বন্ধুর একটা সন্ধান পায় একটা মানুষ। অবশ্যই হয় কি যে এটাই আমাদের বাচ্চাদের বাংলা কমিউনিটিতে অ্যাটলিস্ট ভীষণ ভালো লাগলো, মানে আপনার এটা এই কথাগুলো শুনতে। প্ল্যানটা জানাতে চাই। হ্যাঁ, চমৎকার একটা পরিকল্পনা, সত্যি ভালো এবং লাগছে। আল্লাহ যদি আমাকে বাচ্চা রাখে, জি, সবার যদি হেল্প থাকে, সহযোগিতা থাকে, করি সব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, অবশ্যই, অবশ্যই, আমরা ইনশাআল্লাহ, সবাই আপনার অবশ্যই। সাথে আছি। আমরা দোয়া করি অবশ্যই আপনার। আমি একটু, হ্যাঁ, আই শুড নট সেট আনফিট, আমি একটু অসুস্থ, জি, কিন্তু আমার এই অ্যাঙ্গেলের অসুস্থতা আমি চাইনি আমার কোনো অডিয়েন্স দেখুক, কিন্তু এই টিভি ইজ মাই হোম, আসলে আমি আজকে এসেছি। আর তারপরে আপনারা দোয়া করবেন। আমি আসলে বাংলাদেশের কোনো সাংবাদিককেও জানাইনি আমার কি হয়েছে। আচ্ছা। অনেক ফোন এসছে, আচ্ছা আচ্ছা, অনেক টেলিভিশন জানতে চেয়েছে, দে ওয়ান্টেড টু কভার। সবাই আমাকে অনেক ভালোবাসে, আমি জানি। তো আমি ভালোর দিকে আছি, ভালো হয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। দ্যাটস দ্য বেস্ট পার্ট। কিছুদিন আগে কথা বলতে পারতাম না, এখন কথা বলতে পারি। ডক্টর সেড দ্যাট বাই 2 or 3 months I can sing even. আলহামদুলিল্লাহ। So আলহামদুলিল্লাহ, আমরা সেটার অপেক্ষায় অবশ্যই থাকবো। ভালো লাগলো কথাগুলো শুনতে, পরিকল্পনাগুলো জানতে। দিনা জাহান মুন্নিও এমন একটা পরিকল্পনার কথা বলছিলেন, হ্যাঁ, আমাদের যে একটা পরিকল্পনা, এরকম একটা রয়েছে। আমার দুটো পরিকল্পনা, দুটোর মধ্যে একটা হলো যে আমি তো এমনি বাসায় গান শেখাই, কম বেশি সবাই জানে। সেখানে যেমনি বাচ্চা শেখে, বাচ্চার বাবাও আমার কাছে গান শেখে, আচ্ছা, এরকম আছে। তো আমার কাছে ভালো লেগেছে যে বাচ্চাগুলোকে আমি শেখাচ্ছি, বেসিক্যালি সেই বাচ্চাগুলো এখানে বর্ন করা হওয়া। আচ্ছা, তো ওরা যারা বাংলা জানে না তাদেরকে হয়তো বিপায় পাঠাই, বাংলাটা শিখে আসো। আবার এমনও হয় সিলেট বা চিটং এর, তো ওরা দেখা যাক ও মাসুমি বলতেছে, স্বাভাবিক ওদের অ্যাকসেন্টে কথা বলছে, হ্যাঁ, বলতেছে যে ধরো যে, আর নয়তো একদম ফ্লুয়েন্ট ইংলিশ। এর মাঝে যে একটা ঢাকার ভাষা বা একটা পরিশুদ্ধ ভাষা, ওটা পারিবারিক ভাবে বলা হয় না, ওরা জানে না। Right. তো বাংলা গানে যেটা হয় শুদ্ধ শেখার জন্য, তো ওরা তো এটা চেনে না ওদের কাছে। আর ওটা শেখাতে গেলে আমি প্রপার মানুষ না। আর সবচেয়ে ভালো লাগে ওই বাবা মা গুলো এত যত্ন করে চায় যে তার বাচ্চাটা এসে শাহ আব্দুল করিম শিখুক, লালন শিখুক, দেশের গান শিখুক, ছড়া গান শিখুক, বাংলা চলচ্চিত্রে গান শিখুক। আমার কাছে এত ভালো লেগেছে যে আমি আসলে চেষ্টা করেছি। সাকি ভালো জানে যে আমি মন্ট্রিয়েলও ট্রাই করেছিলাম আমার একটা স্টুডেন্টকে দিয়ে গাওয়াতে, এবং আমার যে স্টুডেন্ট আমি যে মঞ্চে যাই, আমি চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকেও সেই মঞ্চে গাওয়াতে। এটা অনেক বড় একটা প্রাপ্তি। এটা এবং বিশাল ব্যাপার। এটা আমার যখনই সুযোগ হয় আমি ওদেরকে সাথে নিয়ে যাই, ওরা গান করে আমার আগে, আমি ওদের সাথে করি এবং ওরা গান করে। আমি এটুকু তো করতেই পারি আমার সাথে। তো আমার একটা পরিকল্পনা, খুব ভালো পরিকল্পনা, যে আমি অলরেডি কথা চলছে আমার,
আমি মনে করি আমি খুবই ভাগ্যবতী যে বেশ বড় পরিসরে একটা কাজ চলছে, যে একটা কমপ্লেক্স হবে, বাংলা কমপ্লেক্স। সেই বাংলা কমপ্লেক্সে আসলে আমি বাংলাদেশের ক্রাফট কমপ্লেক্সটা কেনার চেষ্টা চলছে এখন মোটামুটি। আচ্ছা। তো সেখানে টোটালি বাংলা কালচার নিয়ে সেটা এখানেই কেনার পরিকল্পনা চলছে। হ্যাঁ, নিউ ইয়র্কে। এবং সেই কমপ্লেক্সে আসলে টোটালি পুরোটাই বাংলার সবকিছু থাকবে। আচ্ছা, তো তার ভেতরে খুবই আমরা বড় একটা জিনিস। হল বিশাল ব্যাপার। চিন্তা করছি যে 1000 মানুষ ধরে এরকম 1000 মানুষের প্রথম hall। সেই হলটাতে চিন্তা করছে প্রথম শো একটা আমি জুন জুলাইয়ের দিকে চেষ্টা করছি, যদি আমাদের হল এত তাড়াতাড়ি হবে না, বাট আমরা ট্রাই করছি যে জুন জুলাইতে একটা আমরা ড্রাই রানের মতো একটা ট্রাই করব, যে আমি এখানকার বাচ্চা যারা তাদেরকে দিয়ে বাংলার মুক্তিযুদ্ধ, বাংলার চলচ্চিত্র, বাংলার গান, বাংলার দেশের গান, বাংলার পুরো মানে আমাদের চলচ্চিত্র এইখানে যারা বর্ন তাদেরকে দিয়ে ঠিক মতো করে কথাই বলতে পারে না, তাদেরকে দিয়ে পুরো কালচার। কিন্তু এখানে একটা শর্ত আছে। আচ্ছা, কি সেই সেই শর্ত? শর্তটা হলো যে ওখানে আমরা হয়তো টিকিট বিক্রি করব নামমাত্র মূল্যে, যারা কিনতে চাইবেন তো কিনবেন। আমি পুরো গোটা নানা স্টেটে যারা ভালো গান করে তাদেরকে সবাইকে আনতে চেষ্টা করবো, নট অনলি আমার স্টুডেন্ট হতে হবে না, একদম না, মানে যে যারা ভালো গান গাইবে সবাই আসবে। আচ্ছা এবং তাদের থেকে আমরা বেছে নিব কারা বেস্ট এবং তারা পারফর্ম করবে। আচ্ছা। কিন্তু এখানে একটাই বিষয়, সেটা হলো যে এই অনুষ্ঠানটিতে যারা এই প্রবাসী বাচ্চাদের পাশে, বাংলা কালচারের পাশে যারা দাঁড়াতে চান, তারা তাদেরকে কাউকে আমরা কোনো অ্যাক্সেস দিতে পারবো না অ্যাজ এ স্পন্সর। সেখানে তারা হিডেন থাকবে নামটা। এইটাতে যারা রাজি থাকবেন তারাই শুধু আমাদের সাথে লং টার্মে যাবেন। এবং এইটার যে বেনিফিটটা যদি আমরা কিছুটা পাই, তাহলে সেটা আমাদের বাংলাদেশের অনেক বড় একটা কাজে লাগানোর পরিকল্পনা আছে। তার মধ্যে একটা ছোট পরিকল্পনা এখনো যেহেতু পরে, আমি ছোট করে শুরু করে দিয়েছি। আচ্ছা, সেটা হলো যে এই কাজটার থেকে যেই টাকা উঠবে সেটা এখানকার খরচ বাদে একটা অংশ আমরা বাংলাদেশে সার্ভ করব। তো ওইটা কে কখন দিবে আমি আর অপেক্ষা করিনি, আমি শুরু করে দিয়েছি। আচ্ছা, যে আমি বাংলাদেশের যতগুলো স্কুল আছে সেই স্কুলগুলোতে আমি একজন করে লালনের শিক্ষক নিয়োগ করব। বাহ, তা আমি আমার অনেক নিজের বড় স্কুল জিনিস। দিয়ে আমি অনেক শুরু বড় করছি একটা প্রজেক্ট আর কি। এবং মান্থলি তাকে পে করব এবং আচ্ছা। সে আমার মায়ের স্কুল দিয়ে আমি শুরু মানে করব। বাংলাদেশের কোন অঞ্চলে তাহলে শুরু আমি করার চাঁদপুর পরিকল্পনা? মতলব আচ্ছা। বর্দিয়া যে স্কুলটা, সেই স্কুলটাতে দিয়ে আমি প্রথমে লালনের শিক্ষক। আমি চাই লালনের আধ্যাত্মবাদ, লালনের আধুনিকতা দিয়ে বাচ্চারা আসলে শিক্ষিত হোক এবং মানুষ হিসেবে গড়ে উঠুক। মানুষ হ্যাঁ। লালনের চেয়ে ভালো মানুষ গড়ার কারিগর বা আমাদের দেশের একদম শাহ আব্দুল করিম, ভাটিয়ালি, লালন, এগুলোই আসলে আমাদের মূল কালচার। এবং সেই জায়গাগুলোকে যত বাচ্চারা শিখবে তাদের জানবে, মধ্যে তত আধুনিকতা তৈরি হবে। একটা জিনিস আজ বলে দিতে চাই, যে বাংলাদেশে যখন বাচ্চারা, আমি এখানে একটু আমার সাথে একটু ভ্যারি করবে অনেকের ধারণা, কারণ আমি শিখাই, চলি এই কমিউনিটিতে, সবার সাথে আমার মোটামুটি ভালো সম্পর্ক। বাংলাদেশে বাচ্চারা যখন ওয়েস্টার্ন কালচার নিয়ে প্র্যাকটিস করছে, আমি অবাক হয়ে যাই যে এখানকার মায়েরা, বাবারা বিপাতে বাফাতে বাচ্চাদেরকে বাংলা কালচার শেখানোর জন্য নিয়ে যাচ্ছে। একদম বাচ্চাদেরকে এখানে বাচ্চারা জানে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান কোনটা। আই এম সো কনফিউজড যে বাংলাদেশের বাচ্চারা, ইংলিশ মিডিয়াম বাচ্চাগুলো জানে কিনা। আমি এটা আপনাদেরকে, সরি আমি আজকে এটা এইভাবে বলা ঠিক না, বাট এটা আমি বাংলাদেশে গিয়েও বলবো। যেটা আপনি বললেন না দিনা জাহান মনি, যে বিপা এবং বাফার কথা, আমরা এর আগেও এটিভি ইউএস এর একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে সেই বাবা মাদেরকে আসলে স্যালুট জানাই, যে যারা এই প্রতিষ্ঠানগুলোতে নিয়ে যাচ্ছে তাদের বাচ্চাদেরকে বাংলা কালচারটাকে ধরে রাখার জন্য, গান শোনার, শেখানোর জন্য। আমি তো আমার ঢাকায় মানে এভাবে করে বাবা মাকে দেখি না যে নিয়ে এসে বাচ্চাদেরকে তুলে দিচ্ছে গান শেখানো। সেটাই। সো এটা আমি কি করে অস্বীকার করি? আমি এখানকার বাবা মা বাচ্চাদের কথা কিভাবে, কারণ এত ব্যস্ত জীবনের মাঝেও তারা বাংলাকে না ধরে রাখলেই তাদের কি হয় সেটাই। তারা, সেজন্য আমি সবসময় বলি যে যারা বাংলাদেশে বসে বাংলাদেশকে বেশি ভালোবাসেন তার চেয়ে প্রবাসে যারা থাকেন তারা বাংলাদেশকে বেশি ভালোবাসেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আলোচনাগুলো কিন্তু খুব, আমার মনে হচ্ছে যে এই কথাগুলো শোনা আসলে আমাদের প্রত্যেকের দরকার। যারা এটিভি ইউএস এর দর্শক রয়েছেন তাদের এই বিষয়গুলো হয়তো কিছুটা হলেও আপনাদের মাথায় ক্লিক করবে যে আসলে এই কথাগুলো কতটুকু গুরুত্বপূর্ণ। যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, আকাশ রহমান কিছু বলতে চাচ্ছিলেন। এই পরিকল্পনাগুলো শুনলেন, যেমনটি ইব্রাত টিপুর পরিকল্পনা, দিনা জাহান মুন্নির পরিকল্পনার কথাটি শুনলেন, এইগুলো নিয়ে আপনার কি বলার রয়েছে? আপনি কিভাবে এইসবের পাশে থাকতে পারেন? সরি, মাঝখানে একটু ইন্টারাপ্ট করার জন্য হাত করছি। কারণ হচ্ছে যে পরিকল্পনা বাস্তবায়ন
আমাদের দ্বারা অনেকগুলো হয়েছে, আশা গ্রুপ, এবং আপনারা নিউ ইয়র্কে বা বাংলাদেশে আপা যেটা বাংলাদেশে আমাদের ছায়াতলের সাথে আমরা কাজ করি, ওখানে প্রায় আমাদের 250 ছেলে মেয়ে আছে, পথ শিশু যারা এই যে রোজা, ঈদের ড্রেস কেনা, এই যে স্কুলের ব্যাগ, আপনি দেখবেন ব্যাগের পিছনে আপা যেটা বলছিলেন যে আমরা যারা স্পন্সর নিব তাদের নাম থাকবে না, সেম জিনিসটাই এখন কথার ইয়েতে আসছে। 250 বাচ্চাদের ব্যাগ, স্কুল সবই আমরা আশা চ্যারিটি থেকে করি। এবং এই যে ঈদের যত কাপড় চোপড় এগুলো সবই আমাদের এশা রহমান ওইটার অ্যাডভাইজার, আমিও অ্যাডভাইজার। আচ্ছা, আমরা একটা পোস্ট দিয়েছিলাম, কেউ যদি কোনো কিছু হেল্প করতে চায় ডিরেক্টলি যেন বাংলাদেশে ওখানে হেল্প করে। আমি জানি না কয়জন হেল্প করছে। আমরা কিন্তু আপনার এই জিনিসগুলোর সাথে আপনাদের যে কোনো ভালো পরিকল্পনার সাথে আমরা বাস্তবায়ন করার জন্য কিন্তু আশা গ্রুপ থাকে, আশা আপনি হোম প্লিজ কেয়ার থাকে। আমাদের সাথে থাকবেন, এটা আমরা অবশ্যই। আশা করব। আশা গ্রুপ আমাদের সাথে আশা গ্রুপ। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের আজকের ঈদের যে অনুষ্ঠানের যে উপস্থাপিকা, ওনার সম্পর্কে আমরা কিন্তু কেউই বলিনি। বলেছেন, সেটা অনেক হচ্ছে বলে যে- ফেলেছেন। আরেকটু বলি, সেটা হচ্ছে যে উনি একটা সরকারি এখানে স্কুলে জব করেন। এই জব করার পরেও, কারণ এখানকার সরকার তো অনেক ডিসিপ্লিন ওইতে আমাদের কাজ করতে হয়, কাজ করার পরে উনি সংসার সামলানোর পরেও কিন্তু উনি ওনার যেটা চর্চা, যে উনি একজন ওনার বাবার সাথে আমি একদিন কথা বলেছিলাম যে আঙ্কেলের একটা প্রাইডের জায়গাটা হচ্ছে যে তার মেয়েটা এত বড় একজন প্রেজেন্টার বা বাংলাদেশি উপস্থাপিকা যেন আমেরিকাতে গিয়ে এটা যেন ছেড়ে না দেয়। এবং আপাকে অনেক কষ্ট করে কিন্তু এই উপস্থাপনার জন্য রাজি করাতে হয়, যেটা আমি পাবলিক লাইফকে বললাম আপা করতে চান না, কারণ অনেক বিজি থাকেন, অনেক কথা আজকে বলে অনেক ফেলেছি। কথা বলা হচ্ছে, দেখা যাচ্ছে এটা ঈদের অনুষ্ঠান না হয়, এটা একটা দীর্ঘ অনুষ্ঠান এটা হয়ে গেছে। অন্যরকম একটা টক শো টাইপ অনুষ্ঠান আমাদের হয়ে না, না, গেছে। এটা মিষ্টি না, আমি show, সবসময় মিষ্টি আসলে show। মানে আশা গ্রুপের সাথে এই পরিবারটা এমন একটা পরিবার যে ডাক দিলে আসলে না করা যায় না। তারপরে এখানে আমরা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত, সেখান থেকে আমরা চেষ্টা করি সবাই তাদের সময় থেকে কিছুটা সময় আশা পরিবারের সাথে কাটানোর জন্য। আমার কিন্তু ভীষণ ভালো লাগলো আজকের এই আড্ডাটা। একেবারে মনে হচ্ছে যে না শেষ করি, কিন্তু আমাদের রাতের খাওয়া খেতে যেতে হবে, ঈদের খাবার খেতে যেতে হবে আকাশ রহমানের বাসায়। আমরা তো অনেক অনেক গল্প করছি, আড্ডা দিচ্ছি, হ্যাঁ, কিন্তু আপনাদেরকে কিন্তু শুকনো মুখে বাড়ি আজকে ফিরতে হবে না। আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু গিফট আছে। সত্যি? হ্যাঁ, টাকা দিবেন? সারপ্রাইজ আছে, টাকার চেয়ে তো অনেক বড় কিছু আমার মনে হয় এই সারপ্রাইজ গুলো। চলুন আমরা দেখে নিই। প্রথমে দিনাত জাহান মুন্নির সারপ্রাইজটা দেওয়া যাক, রাইট? আমরা একটু সবাই স্ক্রিনে দেখি কি সারপ্রাইজ রয়েছে দিনাত জাহান মুন্নির জন্য। দিনাত জাহান মুন্নি আমাদের খুব প্রিয় একজন মানুষ, ভালো শিল্পী, এবং সবচেয়ে বড় কথা হলো সে খুব ভালো একটা মনের মানুষ। তার একটা অনুষ্ঠান হচ্ছে টেলিভিশন চ্যানেলে, আমি তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সে ভালো শিল্পী এবং ভালো মানুষ। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আমাদের দোয়া তো রইলই। সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। আমি যার সম্পর্কে বলবো আপনারা তো সবাই জানেন, তিনি আমার সহধর্মিণী, কিন্তু আমি একজন শিল্পী দিনাত জাহান মুন্নি সম্পর্কে আসলে বলতে চাই। আমার দৃষ্টিতে মুন্নি হলো এমন একজন সঙ্গীত শিল্পী যে মানে ভার্সেটাইল বলতে আমরা যেটা বুঝাই, যে সব ধরনের গানই করার ক্ষমতা রাখে। এই জন্য ক্ষমতা রাখে বললাম যে আসলে এটা আমার তার সঙ্গে আমার কাজের এক্সপিরিয়েন্স সব কিছু মিলিয়ে এটা আমার মনে হয়েছে যে এই কথাটা আমি বলতে পারি খুব স্পষ্ট, যে মুন্নি সেই ধরনের শিল্পী যে সব ধরনের গানই গাইতে পারে, সেটা ফোক হোক, সেটা আধুনিক হোক, চলচ্চিত্রের গান হোক, যে কোনো ধরনের কমার্শিয়াল গান হলেও খুব ভালো গাইতে পারে। তো আজকে এই অনুষ্ঠানে মুন্নির আপনারা গান শুনবেন এবং আমি বা তার মুন্নি সম্পর্কে আপনারা জানবেন, বুঝবেন। আমার জায়গা থেকে আমি শুধু এটাই বলবো যে এই শিল্পী আপনাদের জন্য সবসময় যেভাবে গান করে থাকেন সেই ধারাবাহিকতা বজায় থাকুক এবং তার কণ্ঠে আপনারা আরো ভালো কিছু গান নিশ্চয়ই পাবেন, আমি এই শুভকামনা জানাচ্ছি। বাহ, কেমন ছিল সারপ্রাইজটা? দারুণ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যাক, এবার ইবরা টিপু আপনার জন্য সারপ্রাইজ রয়েছে। হ্যাঁ, কেউ আজকে খালি মুখে মানে হতাশ হয়ে বাড়ি ফিরবে না, প্রত্যেকের জন্যই সারপ্রাইজ রয়েছে। ইবরা টিপুর জন্য কি সারপ্রাইজ রয়েছে দর্শক, চলুন আমরা সবাই মিলে দেখি।
হ্যালো, আমি বিন্দু কণা, আমি সঙ্গীত শিল্পী। আমি আজকে এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো, এটা আসলে আমার ভাগ্যের ব্যাপার। সে হচ্ছেন আমাদের বলতে গেলে আমার মেন্টর ইব্রা টিপু। বাংলাদেশের কি বলবো, তার আসলে অনেক গুণ। সে যেমন গান লিখে, তেমন গান সুর করে, তেমন মিউজিক কম্পোজিশন করে। আসলে তার গুণ নিয়ে কথা বলার মতো অবস্থা আমার নাই। সে মানুষ হিসেবে কেমন, অ্যাজ এ ওয়াইফ হিসেবে যদি আমি বলি, অসাধারণ একজন মানুষ। আমার 10 বছরের জার্নি, 10 বছর যদি কোনো ওয়াইফ হিসেবে তাকে সার্টিফিকেট দিতে হয়, আমি এক কথায় বলবো তার মতো মানুষ হয় না। এটা আমার ভাগ্যের ব্যাপার। আর সে মিউজিশিয়ান হিসেবে যদি তাকে আমি কিছু বলতে যাই, আমি তাকে মাপকাঠি করার মতো অবস্থা আমার নাই। তো আর হচ্ছে তাকে আমি তার কাজ কেমন, মাই গড। দিন শেষে আমি একজন আর্টিস্ট, আমি একজন শিল্পী, আর ওনারা হচ্ছেন লিজেন্ড ইন আওয়ার বাংলাদেশ। তার কাজ একটাই বলবো, বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, বাংলাদেশের নাম যতদিন বেঁচে থাকবে, ইব্রা টিপুর নাম স্মরণ করতে হবে। শুধু বাংলাদেশ হিসাবে না, ইন্টারন্যাশনালি তাকে নিয়ে ভাবতে হবে, তার নাম বলতে হবে। বিকজ অফ ও পৃথিবী এবার এসে বাংলাদেশকে নাও চিনে, যে কাজটা ইব্রা টিপুর দ্বারাই সম্ভব হয়েছে। আর ইব্রা টিপুকে কোথায় দেখতে চাই, ইব্রা টিপুকে আসলে আমি বিন্দু কণা যেভাবে পেয়েছি, সে সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো একজন মানুষ ছিল। এখন যদি বলেন তাকে দেখতে চাই অস্কারে, এটা হচ্ছে অ্যাজ এ ওয়াইফ অ্যান্ড অ্যাজ এ আর্টিস্ট হিসাবে আমার চাওয়া। তো আমি চাইবো ইব্রা টিপুর সুস্থ জীবন, সারা জীবন সে যেন ভালো থাকে। আর সে খুব ভালো একজন মানুষ, সেই ভালোভাবে যেন তার জীবনটা কাটায়, অবশ্যই সঙ্গীতের সাথে যেন কাটায়। তার কোনো ধরনের কোনো অসৎ বা কোনো ধরনের কোনো খারাপ কিছু যেন তার কাছে না আসতে পারে। এটা আমার প্রত্যাশা, এটা আমার চাওয়া, এটা আমার আশা। ইব্রা টিপুকে অ্যাজ এ ওয়াইফ হিসেবে আমি অনেক ভালোবাসি। দ্যাটস ইট। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। অদ্ভুত। থ্যাংক ইউ। কেমন ছিল সারপ্রাইজটা? ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভালো। প্রশংসা শুনতে তো ভালোই লাগে। আসলে না, ভীষণ প্রিয় মানুষগুলো বলেছে তো। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আসলে যাক, আপনাদেরকে সারপ্রাইজ দিতে পারলাম। হ্যাঁ, এখন সর্বশেষ সারপ্রাইজ রয়েছে কিন্তু আকাশ রহমানের জন্য। আসলে সারপ্রাইজ না, হাসি দেখেই বুঝতে পারছি যে কতটা খুশি হয়েছে দিনাজ জাহান মুন্নি। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে এখন আপনার জন্য কি সারপ্রাইজ রয়েছে আকাশ রহমান, চলুন আমরা সবাই মিলে দেখে আসি। আকাশ আমার হাজবেন্ড, আর আকাশ সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলার আছে। যেটা হচ্ছে যে ওর ছোট ছোট অনেক কিছু আছে যেগুলো মানে আমাকে খুব বেশি আনন্দ দেয়, খুব বেশি আপ্লুত রাখে, এবং ও সারপ্রাইজ দিতে খুব বেশি পছন্দ করে। যেমন কিছুদিন আগে আমরা থাইল্যান্ডে ঘুরে আসলাম, তখন আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তো ওর শুটিং ছিল, মুভি শুটিং চলছে, এর মধ্যেও সে প্ল্যানিং করে আছে। ঋতুপর্ণা ছিলেন, তারপর নায়ক ছিলেন, বম্বের নায়ক ছিলেন। তো ওনাদেরকে নিয়ে সে একটা বিশাল আয়োজন করেছে, এবং সে আমাকে এমনভাবে সারপ্রাইজ করেছে যে আমি সত্যিই সারপ্রাইজ হয়ে গেছি। সে ডায়মন্ড সেটেড দিয়ে সে বিশাল, এবং এত সুন্দর ভেন্যু ছিল, সত্যি আমার কাছে মানে অসাধারণ লেগেছে, এবং আমার লাইফের মনে হবে যে বেস্ট সারপ্রাইজ ছিল। আমি সবসময়ই চাই যে আকাশ সুস্থ থাকুক, ভালো থাকুক, মানুষের জন্য কাজ করুক। যেমন এই ঈদে মানে আকাশ বা আমাদের আশা ফাউন্ডেশন হচ্ছে ছায়াতলের বাচ্চাদের জন্য, প্রায় 300 বাচ্চাদের জন্য খাবার, ইফতার তো ছিলই, প্লাস হচ্ছে 300 বাচ্চার ঈদের পোশাক বিতরণ করেছে। তো এটা আমার সত্যিই ভীষণ পাওয়ার, এবং আমি চাই আকাশ এরকম আরও ভালো ভালো কাজ করুক। কাজের সাথে আছে, জানি আরও কাজ করবে, সেটাও জানি, এবং ওর সুস্থতা আমি সবসময় কামনা করি, এবং আমি ওর পাশে সবসময় আছি। এটা তো এক্সপেক্ট করিনি। কেমন ছিল সারপ্রাইজটা? দারুণ। আসলে এটা একটা এক্সেপশনাল গিফট ছিল। আমি তো এক্সপেক্ট করেছিলাম যে সাদিয়া আপাস আমাদেরকে বড় অ্যামাউন্টের টাকা দিবেন, কিন্তু এটা আসলে আনএক্সপেক্টেড। ধন্যবাদ আসলে সবাইকে, এটি বিএচের পিছনে যারা কাজ করছেন, এত সুন্দর একটা সারপ্রাইজ আমাদের জন্য।
এটা তো এক্সপেক্টই করিনি। এক্সপেক্টই করেননি। দেখেন তো ঈদের দিনের একটা বড় সালামি হয়ে গেছে না? বাবা থ্যাংক ইউ। চমৎকার চমৎকার। আমাদের বড় পাওয়া। এটিভি ইউএস এর টিমের এই পরিকল্পনাটা ছিল আপনাদের জন্য এই সারপ্রাইজের আয়োজন করার। এটিভি টিম যে কাজ করে এটা তার প্রমাণ। থ্যাংক ইউ। আমাদের Thank you. প্রাণের মানুষরা আসলে আমাদেরকে এইভাবে উইশ করবেন, এটা আনএক্সপেক্টেড। প্রিয় দর্শক, আমি জানি আজকের এই আড্ডায় অনেক 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 তথ্য উঠে এসেছে। এটা শুধু ঈদের বিশেষ একটি অনুষ্ঠানই না, এখানে এমন কিছু তথ্য রয়েছে যে তথ্যগুলো আপনাদের জন্য অনেক কাজে দিবে, আপনার পরিবারকে নিয়ে ভাবতে কাজে দিবে, আপনার সন্তানদের ভবিষ্যৎ গড়ার জন্য হয়তো কাজে দিবে, আমাদের বাংলা সংস্কৃতি, আমাদের বাংলা চর্চাকে আরো প্রসারিত করবে। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে আমাদের আশা হোম কেয়ার প্রেজেন্টস আজকের এই ঈদের বিশেষ অনুষ্ঠান তারার মেলা। সব তারাদের নিয়ে আড্ডা দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। অনেক অনেক শুভকামনা আপনাদের সবার প্রতি। আবারও ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক। সুস্থ থাকবেন। ঈদ মোবারক। ঈদ মোবারক। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।